আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে হাজির হয়েছি পদার্থবিজ্ঞানের নতুন একটা চ্যাপ্টার নিয়ে। এই চ্যাপ্টারের নাম দেখো, পদার্থের অবস্থা ও চাপ। এটার একটা বিশেষ টাইপ, সেই টাইপটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সেটার নাম হচ্ছে প্লবতা। প্লবতা সংক্রান্ত যত ধরনের ম্যাথ আছে সেগুলো আজকে এই ক্লাসে দেখবো আমরা। চলো। আচ্ছা, ফার্স্টে দেখো কি লেখা আছে, তরলের অভ্যন্তরে চাপ। তো এটা আসলে কিভাবে কাজ করে এটা আমাদের দেখা লাগবে। এখানে একটা পানিপূর্ণ সিলিন্ডার তোমরা দেখতে পাচ্ছ, তাই না? তো আমরা এই পানিপূর্ণ সিলিন্ডারের দুইটা পয়েন্ট নিয়ে আলোচনা করি। মনে করো এখানে একটা বিন্দু আছে। বিন্দু বলতে আমি বোঝাচ্ছি সেখানে ফোঁটা আছে। ফোঁটা দিয়ে কি হবে, পানি বের হয়ে যাবে। এখানে একটা পয়েন্ট আছে, একটা ফোঁটা, এবং নিচে একটা পয়েন্ট আছে, মানে নিচে আর একটা ফোঁটা আছে। প্রশ্ন হচ্ছে কোন জায়গা থেকে বেশি বেগে পানি বের হবে বলো তো। মনে করো এখান থেকে যে পানিটা বের হবে সেটা এইভাবে যাবে, অ্যান্ড লেটস সে এখান থেকে যে পানিটা বের হবে সেটা এইভাবে যাবে। তোমরা যদি এই এক্সপেরিমেন্টটা বাসায় নিজে নিজে করো তাহলে দেখতে পাবো যে নিচে যে ফোঁটাটা করেছি সেখান থেকে পানি বের হওয়ার যে বেগ সেটা বেশি হবে। কিন্তু কারণটা কি? এই কারণটাই আসলে তরলের অভ্যন্তরে চাপ। তো আহ, এখান থেকে আমরা কি দেখতে পাই বলতো? আমরা লিখতে পারি যে এটা হলো V2, অ্যান্ড আমরা বলতে পারি এটা হচ্ছে V1। তাহলে কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে V1 ইজ গ্রেটার দ্যান V2। কেন? কারণ এই যে নিচের ফোঁটাটা থেকে যে পানিটা বের হচ্ছে সেটা বেগ বেশি। আচ্ছা, এখন কোনো কোরিলেশন কি আছে? মানে দেখতে পাচ্ছ কি হতে পারে একটা রিজন? দেখো V2 এবং V1 এই দুটোর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি এদের পয়েন্টগুলোর মধ্যে, আমরা দেখব যে নিচের ফোঁটাটা উপরের পৃষ্ঠ থেকে বেশি গভীরতায় আছে। গভীরতা বলতে কি বোঝাচ্ছে? এই যে এইটা হচ্ছে আমার পৃষ্ঠ, এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার পৃষ্ঠ। ওকে, সো পৃষ্ঠ থেকে এটা একটা ডিস্টেন্স হবে, এবং আরেকটা ডিস্টেন্স হবে এরকম। তাহলে মনে করো এটা হচ্ছে আমার, এটা হচ্ছে আমার হাইট। আমি এটাকে দিচ্ছি আমি H1 নামে, এবং এই হাইটটাকে আমি দিচ্ছি H2 নামে। তাহলে বলো তো, H1 ইজ অবভিয়াসলি গ্রেটার দ্যান H2। তার মানে কি? তার মানে গভীরতা যত বেশি, পানি বের হওয়ার যে বেগ সেটা তত বেশি। ওকে, এটার কারণ কি সেটা আমরা দেখব। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে একটা সারফেস নিয়ে কল্পনা করি। একটা ডিস্ক নেব। ডিস্কটা কি? এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের একটা ডিস্ক নেব, বাট আমরা চিন্তা করবো এইভাবে যে অ্যালুমিনিয়ামের ডিস্কের ভর নাই। তাহলে এটা হলো সেই ডিস্কটা। ওকে, অন্য একটা কালার সিলেক্ট করি। এখন এই ডিস্কের এর নিজের তো কোনো কি নেই বলো তো, এর নিজের কোনো ভর নেই। যদি এর কোনো ভর না থাকে তাহলে এর উপর কি গ্র্যাভিটির কোনো ইম্প্যাক্ট আছে? না, গ্র্যাভিটির কোনো ইম্প্যাক্ট নাই। যেহেতু গ্র্যাভিটির কোনো ইম্প্যাক্ট নাই, এবং এটা কিভাবে আছে? এটা স্থিরভাবে আছে। তো যেহেতু এটা স্থির আছে এবং গ্র্যাভিটির কোনো ইম্প্যাক্ট নাই, তাহলে এটা যদি স্থির থাকে তাহলে উপর নিচে যতগুলো বল আছে যদি থাকে আর কি, তাহলে সেগুলো নিশ্চয়ই কাটাকাটি হয়ে যাবে। এখন উপর নিচে কি আসলেই বল আছে? দেখো, এই যে ডিস্কটা আমরা নিয়েছি সেই ডিস্কের উপরে পানি আছে এবং নিচেও পানি আছে। তাহলে উপরে যতটুকু পানি আছে সেই পানিটুকু কি করবে বলতো? তার নিজের ওজনের কারণে এই ডিস্কের উপর একটা ফোর্স দেবে না? নিজের ওজনের কারণে যেহেতু স্থির আছে, তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি উপর থেকে একটা ফোর্স আসবে। এটা হচ্ছে সেই ফোর্স। আমি লিখলাম এটা হলো এফডি, মানে ডাউনওয়ার্ড ফোর্স। এবং যেহেতু এটা স্থির আছে তাহলে নিচ থেকে নিশ্চয়ই একটা ফোর্স দরকার, যে ফোর্সটা কি করবে? এই ফোর্সের ইম্প্যাক্টটাকে নালিফাই করবে। তাহলে নিচ থেকে আমরা একটা ফোর্স কল্পনা করি, সেটা হচ্ছে Fu। তাহলে যেহেতু এটা স্থির আছে আমরা কি এটা লিখতে পারি যে, আমরা লিখতে পারি যে Fu ইজ ইকুয়াল টু Fd।
মানে আপওয়ার্ড ফোর্স এবং ডাউনওয়ার্ড ফোর্স এই দুটো আসলে সেম। এখন আমরা অ্যাকচুয়ালি ডাউনওয়ার্ড ফোর্স এটার জন্য একটা ফর্মুলা নিয়ে আসার চেষ্টা করি। ফর্মুলা আসলে দরকার নেই, আমরা হচ্ছে প্রেশারের মাধ্যমে সেটাকে দেখতে চাই। পি এটা আমাদের প্রেশার, ফর্মুলাটা কি এফ বাই এ, তাই না? তাহলে আমরা ফোর্সটা এফ ডি, এখন এরিয়ার দরকার। তো আমরা এই ডিস্ক এবং এই সিলিন্ডারের যে এই গোলকীয় ক্ষেত্রফল দুটাকেই এ দিয়ে কল্পনা করি, এবং এইটুকু যে হাইট, এই যে এখান থেকে এই পর্যন্ত যে হাইট, সেটাকে এইচ দিয়ে কল্পনা করি। তাহলে আমরা কি কি পাই বলো তো? আমরা এ পাচ্ছি এখানে, এবং একটা গভীরতা পাচ্ছি। এটা কিন্তু হাইট না, এটা হলো অ্যাকচুয়ালি গভীরতা। কোথা থেকে গভীরতা? এই যে এই পৃষ্ঠ থেকে গভীরতা। তাহলে আমি কি লিখতে পারি বলো তো? আমি লিখতে পারি পি ইজ ইকুয়াল টু, নিচে হবে এ আর উপরে হবে এফ ডি, ডাউনওয়ার্ড ফোর্স। এখন ফোর্সটা কি? ফোর্সটা হচ্ছে ওইটুকু অংশে যতটুকু পানি আছে সেটার ওজন। তাহলে আমি মনে করলাম এটা হলো এম এল জি। এম এল দিয়ে কি বোঝাচ্ছি? মানে উপরের অংশে কতটুকু পানি আছে সেটা ভর। আর নিচে কি হবে? নিচে হবে আমার এরিয়া। আচ্ছা, এখন এম এলটা কীভাবে বের করব? এম এলটা আমরা বের করতে পারি কিভাবে দেখো, এটা করারও একটা ইজি ওয়ে আছে। আমরা ঘনত্ব এর কনসেপ্ট ইউজ করব। ঘনত্ব তোমরা জানো রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, তাই না? যেখানে রোটা হচ্ছে ঘনত্ব, এমটা হচ্ছে ভর এবং ভিটা হচ্ছে ভলিউম মানে আয়তন। এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে আমি লিখতে পারি এম ইজ ইকুয়াল টু রো টাইমস ভি। এখন ভি ভি মানে তো আয়তন, আয়তন মানে কি? আয়তন হচ্ছে তোমার ক্ষেত্রফল গুণন উচ্চতা। তো এখানে যেহেতু গভীরতা এইচ, এটাই তো আসলে পানির স্তরের উচ্চতা বা হাইট, তাই না? তাহলে আমরা কি লিখতে পারি? এ টাইমস এইচ, মানে এমটাকে কীভাবে লিখতে পারবো? রো গুণন এ এইচ। এখন আমরা এই যে এম, এটাকে আমরা বসিয়ে দেব প্রেসারের সূত্রে। তাহলে পি ইজ ইকুয়াল টু, এম এর জায়গায় কি লিখতে পারি বলো তো? রো, এই যে রো এ এইচ জি বাই এ। তাহলে দেখো হর হলো দুই জায়গাতে এ আছে, তাহলে এ কি হয়ে যায়? এ কাটাকাটি হয়ে যায়, তাই না? এ কাটাকাটি হয়ে গেলে থাকে আমার কি? থাকে হচ্ছে রো এইচ জি। এইটাই হচ্ছে প্রেশারের সেই ফর্মুলাটা। তাহলে একটা নির্দিষ্ট তরলে অভ্যন্তরে চাপ, সেটার জন্য ফর্মুলাটা হলো পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। তাহলে এখানে কোনটা কি? এখানে এই এইচ এটা হচ্ছে পৃষ্ঠ থেকে গভীরতা, এটা কিন্তু উচ্চতা না, এটা হচ্ছে পৃষ্ঠ থেকে গভীরতা। এই রো এটা কি? রো হচ্ছে যেই তরলটা আছে সেটার ঘনত্ব, এবং জি তোমরা এটা জানো, এটা হলো গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। তাহলে এটা মার্ক করে দিই, এটা আমাদের মনে রাখা ইম্পর্ট্যান্ট এই ফর্মুলাটা। এখান থেকে আমরা কিছু ম্যাথ করব। ওকে, তাহলে চলো নেক্সটে যাই। দেখো ফার্স্টে একটা ম্যাথ দিয়ে রাখছে, তাই না? তাহলে আমাদের ম্যাথটা দেখি কি বলছে। বলছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, 4 কেজি ভরের একটা লোহার টুকরা আছে, যেটা 10 কেজি পানিতে ছেড়ে দেওয়া হলো। পানির পাত্রের গভীরতা দেওয়া আছে 5 মিটার। ওকে, এটা কিন্তু ভালো মতো খেয়াল করো, এটা কিন্তু গভীরতা 5 মিটার। বলছে যে পাত্রের তলায় পানির চাপ নির্ণয় করতে। দেখো আমাদের কিন্তু সব কিছু বলেই দিয়েছে। আমার ফর্মুলা কি জানি? যে পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। তাহলে এইচ আমার কত? এইচ হচ্ছে 5 মিটার। দেখো, আচ্ছা, রো, তাই না? পানির যে ঘনত্ব সেটা হচ্ছে 1000 কেজি/মিটার কিউব। এটা আমাদের মনে রাখা দরকার। আর জিটা কি? জি হচ্ছে গ্র্যাভিটেশন অ্যাক্সেলারেশন, যেটা হচ্ছে 9.8। তাহলে এটা কত হয় বলো তো? চলো ক্যালকুলেটর আমরা হিসাব করি। ক্যালকুলেটরে যদি আমরা টাইপ করি তাহলে কত আসে? এটা আসছে 49,000। সো 49,000। হ্যাঁ, আর এটার ইউনিটটা কি? প্রেশার ইউনিট তোমাদের মাথায় রাখতে হবে নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট ম্যাথটা দেখলাম। এরপরে ম্যাথটা দেখি। এরপরে ম্যাথ বলছে যে মিনার ছোট ভাইয়ের সাথে পুকুর পাড়ে বসেছিল। ওকে, তার ছোট ভাইয়ের হাতে কি বলছে? একটা একটা বল ছিল। সেই বলটার এখানে কি দেওয়া আছে? ভর দেওয়া আছে
আয়তন দেওয়া আছে, হঠাৎ বলটি পুকুরের পানিতে পড়ে গেল। দেখো পানির গভীরতা বলে দিয়েছে, তাই না, 3 মিটার, আর ঘনত্ব বলে দিয়েছে এবং জি বলে দিয়েছে। বলছে তলদেশে পানির চাপ বের করতে। তাহলে কি আমরা সেম ফর্মুলা ইউজ করতে পারবো, তাই না? তো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। কি করতে হবে বলো, সবকিছু আমি দাগিয়ে দিয়েছি। এখানে যে গ্রাম আছে এটাকে এসআই ইউনিটে নিতে হবে, তার মানে কি কেজিতে নিতে হবে। কেজিতে নিতে হলে কি করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা আয়তনটা কিভাবে নেই সেটি একটু দেখে। সো ভি এটা আমার দেওয়া আছে 250 সেন্টিমিটার কিউব। সো আমাদের এসআই ইউনিট এটা কি হবে, এটা মিটার কিউব হবে। তাহলে কি করতে হবে, 250-কে 100 কিউব দিয়ে ভাগ করতে হবে, তাহলে যেটা পাবা সেটা হচ্ছে মিটার কিউব। ওকে, তো এইটুকু জাস্ট করে তোমরা হচ্ছে এই যে এখানে ফর্মুলা অ্যাপ্লাই করবা, তাহলেই হবে। তো এখানে আসলে ভি দরকার নাই, কারণ আমরা কি জানি আমাদের ফর্মুলাতে তো আসলে ভি নাই, বাট দেখিয়ে দিলাম আর কি। আচ্ছা তারপর একটা দেখো কি বলছে, বলছে যে একটা আয়তাকার কাঠের ব্লকের তলদেশের ক্ষেত্রফল বলে দিয়েছে 40 সেন্টিমিটার স্কোয়ার। একে একটা এই যে 1260 কেজি/মিটার কিউব ঘনত্বের গ্লিসারিনের মধ্যে ডুবানো হলো, তাহলে তরলের উপরি পৃষ্ঠ থেকে ব্লকের উচ্চতা মানে ব্লকের গভীরতা সেটা দেওয়া আছে কত, 3 মিটার, এবং ব্লকের নিজস্ব একটা উচ্চতা দেওয়া আছে। তাহলে এটা অ্যাকচুয়ালি ভিজুয়ালাইজ করার চেষ্টা করি, দেখি আমরা পারি কিনা, কিভাবে করতে পারি। আচ্ছা, তো মনে করো এটা হচ্ছে সেই, আচ্ছা কাঠের ব্লকের তলদেশের ক্ষেত্রফল, আচ্ছা এটা দরকার নেই, এটুকু বুঝতে পারলেই হবে। তাহলে দেখো মনে করো এটাই হচ্ছে সেই ওয়াটার বডিটা। হ্যাঁ, ওয়াটার বডির এখানে কি আছে, সেই কাঠের ব্লকটা আছে। এখন আমাদের কি কি জানা দরকার, আমাদের বলে দিয়েছে যে এটার যে তরলের উপর পৃষ্ঠ থেকে ব্লকের উপরের পৃষ্ঠের গভীরতা 3 মিটার। তার মানে এখান থেকে এই ডিস্টেন্স এটা কতটুকু বলো তো, এটা হচ্ছে 3 মিটার। এবং বলে দিয়েছে যে ব্লকের যে উচ্চতা মানে এখান থেকে এই পর্যন্ত এটা কত, 1.5 মিটার। 1.5 মিটার। তাহলে আমি যদি বলি যে এখান থেকে এই এই সম্পূর্ণ ডিস্টেন্সটা কত হবে, দেখো এখানে রাখলাম, এই সম্পূর্ণ ডিস্টেন্সটা হবে নিশ্চয়ই 3 প্লাস 1.5 মানে 4.5 মিটার। 4.5 মিটার। আচ্ছা, এখন আমাদের আর কি কি বলে দিয়েছে, বলছে যে ব্লকের উচ্চতা এটা তো দেখছি, তাহলে উপরিতল এবং নিচের তলের চাপের পার্থক্য কত হবে। আচ্ছা তার মানে এটা একটা তল এবং এটা একটা তল, তাহলে আমাদের অলওয়েজ তলের হিসাবটা কিসের সাপেক্ষে করতে হবে, পৃষ্ঠের সাপেক্ষে করতে হবে। এই যে এই পৃষ্ঠ, আমরা যদি এই পজিশনে মানে এই যে এই সারফেসের জন্য আমরা P1 এটা যদি বের করতে চাই, তাহলে আমার কি হবে বলো তো, আমার এইচ হচ্ছে 3 মিটার হবে কিন্তু, আর রো আমরা তো জানি, রো কিন্তু দেওয়া আছে দেখো 1260, এটা ইউজ করতে হবে। এবং জি কত, জি হচ্ছে 9.8। তাহলে আমরা কি করতে পারি, 3 × 1260 গুণন জি, হ্যাঁ জি দিলাম, আর এখানে অবশ্যই এককটা দেওয়া লাগবে। আর এখানে মনে করো পি টু কত হবে, পি টু কিন্তু হবে কত পৃষ্ঠ থেকে কত গভীরতায় আছে বলো তো, এই দেখো পৃষ্ঠ থেকে আছে 4.5 মিটার নিচে, তাহলে 4.5 টাইমস 1260 টাইমস জি। ওকে, দেন তোমাকে বলছে যে পার্থক্যটা বের করতে। পার্থক্য কিভাবে আমরা বের করি, পার্থক্য হচ্ছে ডেল পি, কোথায় প্রেশারটা বেশি, নিশ্চয়ই পি টুতে প্রেশার বেশি, কারণ আমরা সেই ফার্স্ট স্লাইডেই দেখে আসছি যে যত গভীরে যাব তত প্রেশার বেশি হবে, সেই কারণে কি হয়, ফোঁটা থেকে পানির যে বেগ সেটা বেশি হয়, তাই না? এক্ষেত্রেও কিন্তু সেম, এক্ষেত্রে এই যে গভীরতা, বেশি গভীরতা কোনটা, 4.5 মিটার ওই সারফেসটা। তাহলে আমরা কি করতে পারি, আমরা পি টু থেকে P1 যদি বিয়োগ করি তাহলে আমাদের হয়ে যায়। তাহলে দেখো থাকে কিন্তু এই যে 1.5ই থেকে যায়, তাই না? কারণ 4.5 গুণন 1260 গুণন 9.8, আবার এখান থেকে মাইনাস করবো কি, 3 × 1260 গুণন 9.8, সো 3 × 1260 ইন্টু 9.8। তাহলে দেখো এইটা এইটা এই যে এগুলো এগুলো তো কমন নেওয়া যায়, আর 4.5 থেকে 3 বিয়োগ করলে থাকে হলো 1.5। ওকে, আর অবভিয়াসলি ইউনিটটা দেওয়া লাগবে, সেটা হচ্ছে প্যাসকেল। আচ্ছা, 1 কিউবিক সেন্টিমিটার মানে cm³ কেরোসিনের ভর দেওয়া আছে, কেরোসিনের 50 সেন্টিমিটার গভীরে চাপ কত। তাহলে এটা আমাদের করতে হবে। আমাদের এখানে দেখো সবকিছু এসআই ইউনিটের ফার্স্টে নিয়ে আসতে হবে। তো আমাদের ফার্স্ট কাজ হচ্ছে এসআই ইউনিটে নিয়ে আসা। তাহলে কীভাবে নিয়ে আসবো, দেখো
আমাদের ফর্মুলাটা লিখি এখানে, পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। ওকে, এইচ দেওয়া আছে কত, 50 সেন্টিমিটার। মিটারে নিয়ে আসতে হলে কী করতে হবে, 100 দিয়ে ভাগ করতে হবে, 50/100 এত মিটার। তারপরে হচ্ছে তোমার কি দরকার বলো তো, তুমি কেরোসিনের ঘনত্ব কিন্তু জানো না, তাই না? কেরোসিনের ঘনত্ব, আসলে ঘনত্বের ফর্মুলা তো ইজি, যে m/v, m কত 0.8 আর v কত 1, কিন্তু এগুলো তো এসি ইউনিটে নাই। তাহলে কি করতে হবে, আমরা ভর লিখি m/v। সো ভর হচ্ছে আমার 0.8, এটাকে যদি কেজিতে আনতে চাই তাহলে 1000 দিয়ে ভাগ করতে হবে। আর হচ্ছে যদি আমরা এই যে কিউবিক সেন্টিমিটার যেটা, সেটাকে যদি আমরা মিটার কিউবে নিয়ে আসতে চাই তাহলে কি করা লাগতো মনে আছে, আমরা 100 কিউব দিয়ে ভাগ করে দিতাম। তাহলে এটা 1/100 কিউব। তাহলে হচ্ছে কত দেখো, এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে 0.8/1000, নিচে হচ্ছে 1/100 কিউব, 800 আসছে। তাহলে 800 কিন্তু কেজি পার মিটার কিউব, এখানে লিখবা 800 কেজি পার মিটার কিউব। ওকে, তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে এখানে সবগুলো বসাই, 50/100, এটা কত হবে বলো তো, 800 হবে। এবং জি কত, জি এর মান আমরা জানি 9.8। এখানে আমরা ক্যালকুলেট করে ইউনিটটা লিখব। তো আমরা যদি ক্যালকুলেট করি তাহলে কত আসে, গুণন 800 গুণন 9.8, 3920, মানে 3920। এত কি বলো তো, এত কিন্তু আমার প্যাসকেল। ওকে, সো এই ম্যাথটা একটু, আসলে এই ম্যাথটা এমসিকিউ আসার মতো একটা ম্যাথ। তারপরের ম্যাথে যাই আমরা, বলছে যে সমুদ্রের এত মিটার গভীরে, তাহলে আমাদের অলরেডি গভীরত্ব বলেই দিয়েছে, তাই না? দেখো ঘনত্বও বলে দিয়েছে, খুব ইজি। তো প্রশ্নটা তাহলে ট্রিকটা কোথায়, ট্রিকটা হচ্ছে ইউনিটে। বলছে যে এটিএম এ চাপের পরিমাণ কি হবে, এটিএম বলতে কি বোঝায়, 1 অ্যাটমসফেরিক প্রেশার, মানে 1 ATM মানে হচ্ছে 1 অ্যাটমসফেরিক প্রেশার। তাহলে অ্যাটমসফেরিক প্রেশার ইউনিটে নিয়ে আসতে হবে, কনভার্ট করতে হবে। তাহলে এটাই হচ্ছে এই ম্যাথের মানে একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় বা একমাত্র একটু ট্রিকি বিষয়। এটা সহজেই জানা যায়, কিভাবে জানো, 1 ATM এটা হচ্ছে 101/325 প্যাসকেলের সমান। তাহলে এইটুকু ইনফরমেশন থাকলে আমরা বাকিটা করতে পারবো না। তাহলে কি করতে হবে বলো তো, আমরা প্রেশারটার ফর্মুলা লিখি, এইচ রো জি। হাইট আমার কত, হাইট তো না মানে গভীরতা, তাহলে 210, রো কত, রো হচ্ছে বলে দিয়েছে কিন্তু 1025, আর জি কত 9.8। এটা তো গেল আমার প্যাসকেল, তাই না? এটাকে ভাগ করতে হবে কত দিয়ে, এই যে এইটাকে দিয়ে ভাগ করতে হবে 101/325। এটাকে ভাগ করলে আমরা অবশেষে কি পাবো, আমরা পাবো হচ্ছে এটিএম ইউনিটে। ওকে, তাহলে তোমাদের কাজ থাকবে এইটা করে ফেলা ক্যালকুলেশনটা, এবং এখানে অবশ্যই কোন ইউনিটটা দিবা, এটিএম ইউনিটটা দিবা। তাহলে এরপরের ম্যাথটা দেখি। আচ্ছা, বলছে যে একটা সিলিন্ডারের পানি সিলিন্ডারে ঢাললে পাত্রের চাপের পরিবর্তন কত হবে। আচ্ছা, তো এটা অনেকভাবে করা যায়, মানে কয়েকটা নিয়ম আছে আর কি। তো আমরা একটা নিয়মে দেখব। তো সিলিন্ডারে যত পানি আছে এবং সিলিন্ডারে যত পানি আছে সবগুলোর ভর বের করে আমরা যদি ওজনটা বের করতে পারি এবং সেটাকে এর ক্ষেত্রফল দিয়ে ভাগ করতে পারি, তাহলে আমরা প্রেশার পাবো না। কারণ প্রেশারের অরিজিনাল ফর্মুলাটা কি ছিল, F/A। এখানে এফ আসলে কে দেবে, পানির ওজনই তো দিচ্ছে, তাই না? আর এটা কি, এটা হচ্ছে যেই পাত্রে রাখা হয়েছে সেই পাত্রের ক্ষেত্রফল, সেই পাত্রের এই যে পৃষ্ঠতলের ক্ষেত্রফল, এই যে এই পৃষ্ঠটা কিন্তু, হ্যাঁ। সো ওইটা হচ্ছে, ওটা তুমি বের করতে পারবা। তাহলে আমাদের মেইন কাজ হচ্ছে কি বের করা, ভর বের করা পানির। সো আমরা এখানে 3টা খণ্ড করি। ওকে, আশা করছি 1 পেজের মধ্যে হয়ে যাবে। তো কোন খণ্ড থেকে স্টার্ট করি, এখান থেকে স্টার্ট করি। ক ক পাত্রে কতটুকু পানি আছে এটা আমাদের জানা দরকার। সো পানির ফর্মুলাটা হলো m ইজ ইকুয়াল টু রো টাইমস ভি। ভি জানা দরকার, তাই না? তাহলে রো তো আমরা জানি 1000, যেহেতু কিছু বলে দেয়নি। ভিটা কি, ভি আমরা জানি একটা সিলিন্ডারের ক্ষেত্রফল কত, ক্ষেত্রফল হচ্ছে πr²h। তাহলে সবগুলো কিন্তু কি সেন্টিমিটারে আছে, এগুলোকে কি করতে হবে, এসি ইউনিটে নিয়ে আসতে হবে। তাহলে পাই দিলাম, আর কত হবে বলো তো, আর হচ্ছে দেখো ওখানে বলে দিয়েছে 0.5 সেন্টিমিটার। সো এটাকে 100 দিয়ে ভাগ করবা।
এবং স্কোয়ার করে দিবা, তার সাথে হাইট গুণ করবা, হাইট কত 8 মিলি, এই দেখো 8 সেন্টিমিটার, সো 8 ডিভাইডেড বাই 100। এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ, কত 1000 গুণন পাই গুণন 0.5 ডিভাইডেড বাই 100 স্কোয়ার ইন টাইমস 8/100। তাহলে কত আসছে 6.28 ইন্টু 10⁻³ 6.28 ইন্টু 10⁻³ এটা কিন্তু কেজি ইউনিটে থাকবে। আচ্ছা, এবার খতে আসি। খ এটাও সেম ওয়েতে করা যায়, এটা হচ্ছে 1 দি আর এটা হলো আচ্ছা ক দি, এটা ক দি, আর এটা হচ্ছে কালারটা চেঞ্জ করে দিই যেন বুঝতে সুবিধা হয় তোমাদের। খতে আমি কি লিখতে পারি বলো তো, এম খ ইজ ইকুয়াল টু রো, আর এটা কি হবে ভি খ হবে। তাহলে লিখি আবার, এই যে রো হচ্ছে 1000। আচ্ছা এখন দেখো সম্পূর্ণ হাইট জুড়ে কিন্তু পানিটা নাই, কতটুকু আছে, এই যে মাত্র 4 সেন্টিমিটার এই হাইটে। তাহলে আমাদের কিন্তু এই 4 সেন্টিমিটার ইউজ করতে হবে। এখানে দেখো আমাদের রেডিয়াসটা কত বলা আছে 3 সেন্টিমিটার। সো অ্যাগেন পাই দেবো এখানে, আর এখানে কত দেবো 3 এবার দেবো বাই 100 স্কোয়ার গুণন হাইট কত জানো 4/100। সো এখান থেকে আমি এম খ এটা পেয়ে যাচ্ছি 3/100 স্কোয়ার ইন্টু 4/100। সো এটা হচ্ছে তোমার 0.113 কেজি এত আসছে। আমাদের কাজ কিন্তু এখনো শেষ হয়নি, বলছে কিন্তু চাপের পরিবর্তন বের করতে, তাই তো বলছে কি চাপের পরিবর্তন বের করতে। তাহলে খতে ফার্স্টে আমরা চাপ একবার বের করি, দেন কয়ের পানি ঢেলে তারপর বাকি চাপটা বের করব। তাহলে ফার্স্ট কেস, তাহলে কেস C1, এখানে আমার প্রেশার হবে, লেটস আমি 1 দিলাম, এটা হবে হচ্ছে এই যে জাস্ট এম খ গুণন জি ডিভাইডেড বাই এ। এটা কিন্তু এই যে এই 3 সেন্টিমিটার থেকে আসবে পাই আর স্কোয়ার। তাহলে এম খ হচ্ছে আমার এই যে যেটা পেলাম 0.113 গুণন 9.8, আর হচ্ছে এখানে হবে পাই আর স্কোয়ার যেহেতু, তাহলে 3/100 স্কোয়ার। তাহলে আমার আসছে 391 প্যাসকেল, 391.66 প্যাসকেল আর কি, 66 প্যাসকেল। এবার আমরা কেস 2 এ আসি। কেস 2 এ কিন্তু জাস্ট এম খ না, এখন টোটাল ভর কত এম খ প্লাস এম ক। তাহলে P2 আমরা লিখতে পারি হলো এখানে এম, টোটাল এম দিলাম জি বাই এ। তাহলে আমার এ কিন্তু চেঞ্জ হবে না, বাট এইটা চেঞ্জ হবে। তাহলে আমি একবারই হিসাব করে নিচ্ছি, তোমরা জাস্ট মাথা রাখবে এটা, যেখানে এম যেটা সেটা হচ্ছে এম ক প্লাস এম খ, আর এখানে হবে জি আর এখানে হবে এ। তাহলে দেখো কত হয়, হলো তোমার 6.28 ইন্টু 10⁻³ যোগ হবে হলো 0. এই যে এইটা 113, এটার সাথে 9.8 গুণ করব, আর হচ্ছে তোমার পাই আর স্কোয়ার। সো 3/3 দিতে হবে কিন্তু, হ্যাঁ। সো আমরা পাচ্ছি হলো 413.43 প্যাসকেল। তাহলে যেহেতু তোমাকে বলছে চাপের পরিবর্তন বের করতে, তুমি ইজিলি এটা বের করতে পারবে না। ডেল পি এটা কি হবে বলো তো, কোথায় প্রেশার বেশি, বড় প্রেশার থেকে ছোট প্রেশারটা বিয়োগ করতে হবে, মানে P2 মাইনাস P1। সো P2 মাইনাস P1 যা হবে তাই। তাহলে এরপরে ম্যাথে যাই। আচ্ছা এখন ম্যাথ নাই আর, সবগুলো হলো এমসিকিউ। তাহলে এমসিকিউ গুলো কিভাবে আসলে আমরা সলভ করতে পারি দেখি। কয়েকটা এমসিকিউই আছে মনে হয়। নির্দিষ্ট ঘনত্ব, মানে ঘনত্বটা চেঞ্জ হচ্ছে না, ওকে। সো তরলের গভীরতা বলে দিয়েছে 3 মিটার থেকে 9 মিটার করা হলে চাপ কত গুণ বাড়বে। তো দেখো আমাদের ফর্মুলাটা কি ছিল প্রেসারের, এইচ রো জি, তাই না। তার মানে প্রেসার এটা কি কি জিনিসের উপর ডিপেন্ড করে, এই যে গভীরতার উপর ডিপেন্ড করে, ঘনত্বের উপর ডিপেন্ড করে এবং গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন এটার উপর ডিপেন্ড করে। কিন্তু আমাকে বলে দিয়েছে যে এই জিনিসটা, এই যে রো, এই রো রো হচ্ছে নির্দিষ্ট, তাই না, মানে নির্দিষ্ট তরলের জন্য, মানে পানিতে মনে করো যে আমি সাগর আর নদীতে গেলে
নিশ্চয়ই ঘনত্ব চেঞ্জ হবে, কিন্তু আমি যদি নদীতেই থাকি তাহলে কিন্তু পানির ঘনত্ব চেঞ্জ হবে না, তাই না? সো এটা কিন্তু ফিক্সড। আর এই জি জি একটা নির্দিষ্ট পজিশনে বা একটা নির্দিষ্ট জায়গায় তো ফিক্স। তাহলে আমাদের একমাত্র সমানুপাতিক সম্পর্ক কার আর কার মধ্যে? এই প্রেশারের মধ্যে এবং হাইটের মধ্যে। তাহলে প্রেশার সমানুপাতিক হাইট হবে। তাহলে হাইট হাইট মানে গভীরতা আর কি, আবার মাথায় রাখবে এটা যে এই এইচ দিয়ে কিন্তু আমরা পৃষ্ঠতল থেকে গভীরতা বোঝাচ্ছি। তাহলে গভীরতা 3 মিটার থেকে 9 মিটার করা হয়েছে, তার মানে 3 গুণ করা হয়েছে, তাই না? সো এই নতুন পি ড্যাশ উইল বি প্রপোর্শনাল টু এইচ ড্যাশ, আর এইচ ড্যাশ এটা হচ্ছে তোমার 3H। সো আমি কি লিখতে পারি? 3H এটা লিখতে পারি না? তার মানে দেখো প্রেশারটা এখন কত গুণ হয়েছে? প্রেশারটা আগের প্রেশার যেটা অরিজিনাল প্রেশার ছিল আর কি, সেটা কিন্তু এইচ এর সমানুপাতিক ছিল, আর এখন যেই প্রেশারটা সেটা কিন্তু এইচ এর 3 গুণের সমানুপাতিক। তার মানে কত গুণ হয়েছে? 3 গুণ হয়েছে। আচ্ছা, তারপরে কি বলছে? তারপর বলছে একটি তরলপূর্ণ পাত্রের তলদেশে যদি একটা তরল দ্বারা প্রযুক্ত চাপ যে বিষয়ের উপর নির্ভর করে না। আচ্ছা, তো ফর্মুলা যদি জানি তাহলে আমরা এটা সলভ করতে পারবো যে পি ইজ ইকুয়াল টু এইচ রো জি। দেখো এখানে আমাদের কি চাপ, তরলের অভ্যন্তরে চাপ কিসের কিসের উপর ডিপেন্ড করে? এই যে জি এর উপর, পানির ঘনত্ব বা তরলের ঘনত্বের উপর এবং গভীরতার উপর। এখন আমাদের কি কি বলছে? বলছে যে নির্ভর করে না, তা এগুলোর উপর কিন্তু নির্ভর করে। এই যে এইটা 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 এই 3টা প্যারামিটারের উপর নির্ভর করে। তাহলে করে না কার সাথে সেটা আমাদের বের করা লাগবে। তো অভিকর্ষ ত্বরণ এটার সাথে তো করে। তরল স্তম্ভের উচ্চতা এটা বলতেই বোঝায় পৃষ্ঠ থেকে গভীরতা, তাহলে এটার উপর নিশ্চয়ই করে। তরলের ঘনত্ব এটার উপরে করে, তাহলে করে না কোনটার সাথে? যে তলদেশের ক্ষেত্রফল। তাহলে এটা হবে সঠিক উত্তর। তরলের চাপ গভীরতা বৃদ্ধির সাথে সাথে বৃদ্ধি পায়, ট্রু। ঘনত্ব বৃদ্ধি পেলে বৃদ্ধি পায়, এটাও সত্য। তরলের ওজন বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়, আসলে কি তাই? তুই চিন্তা করো, আমরা কি দেখছি যে যত আসলে, আচ্ছা এখান থেকে দেখে তরলের ওজন, সো তরলের ওজন যত আসলে বৃদ্ধি পাবে তত কি আসলে হ্রাস হবে? না, তরলের ওজন যদি বৃদ্ধি পায় আর যদি এরিয়াটা সেম থাকে তাহলে আমার ফোর্সটা কিন্তু বেশি হবে। ফোর্স বেশি হলে কি চাপ কখনো কমে? না, চাপ কিন্তু কমে না, তাহলে এটা কিন্তু ভুল। তাহলে একার মানে 1 আর 2 হবে, তাহলে 1 আর 2 কোথায় আছে, কত আছে? আচ্ছা, ও আচ্ছা, তাহলে আমাদের চাপের সব ম্যাথ করা শেষ, এমসিকিউ করা শেষ। এখন আমরা নতুন একটা টপিকে আসবে, সেটা হচ্ছে প্লবতা। আচ্ছা, সো প্লবতা আমরা, আচ্ছা একটা খুব সিম্পল অ্যানালজি দিই। তুমি যখন পানিতে সাঁতার কাটতে যাও তখন তোমার কাছে কি ফিল হয় না যে পানি নিজেও মনে হয় আমাকে ধাক্কা দিচ্ছে নিচ থেকে? সেটার কারণেই তো আমরা ভেসে থাকতে পারি, তাই না? পানি একটা ধাক্কা দিচ্ছে। বা আমরা যখন এক সুইমিং পুলে যাই তখন আমাদের কি ফিল হয়? ফিল হয় যে আমাদের ওজন মনে হয় খানিকটা কমে গেছে, আমাদের নিজেদের কাছে হালকা হালকা লাগে, তাই তো? তো ওই যে ওজন কমার সাথে সম্পর্কিত যে রাশিটা, সেই রাশিটাকে আমরা কি বলছি? আমরা প্লবতা বলছি। সো প্লবতা এটা কিন্তু এক ধরনের ফোর্স, এটা হচ্ছে এক ধরনের ফোর্স। এটা কোন ধরনের ফোর্স? এটা হচ্ছে ওই যে পানি আমাদের নিচ থেকে ধাক্কা দিচ্ছে না, সেই ধাক্কাটা। আচ্ছা, তো আমরা প্লবতা নিয়ে আলোচনা করছিলাম। প্লবতা জিনিসটা কি? প্লবতা হচ্ছে যেরকম বললাম ফোর্স। আচ্ছা, মাঝখানে মেবি আমার ক্লাসটি একটু কেটে গেছিল, সেজন্য দুঃখিত। তো আমরা যেখান থেকে যেখানে ছিলাম সেখান থেকে আবার নতুন করে স্টার্ট করছি। প্লবতা কি বলছিলাম? ওই যে আমরা যখন ওয়াটার বডিতে থাকি, সুইমিং পুল বা সাগরে বা নদীতে, তখন কি হয় নিচ থেকে আমরা একটা ফিল করি, একটা ফোর্স ফিল করি যে পানি আমাদের উপরের দিকে ধাক্কা দেওয়ার চেষ্টা করছে, তাই না? সো ওই ফোর্স, ওইটাকে কি বলা হচ্ছে? প্লবতা। এটাকে বলা হয় পানির ঊর্ধ্বমুখী বল। পানির ঊর্ধ্বমুখী বল কেন? পানি কোন দিকে বলটা অ্যাপ্লাই করছে? উপরের দিকে, সেই জন্য এটা হচ্ছে ঊর্ধ্বমুখী। পানির ঊর্ধ্বমুখী বল। এখন আমরা এখানে একটা সংজ্ঞা লিখছি, সংজ্ঞাটা জাস্ট একটু ওভারভিউ করব এবং তারপর এটার ব্যাখ্যাগুলো একটু দেখব। বলছে যে কোনো বস্তু সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো স্থির তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করলে। তাহলে এখানে কি কি বিষয় জানার মতো? ফার্স্টে এটা শুধু মানে সম্পূর্ণ যে আমি পানির মধ্যে থাকবো সেক্ষেত্রে প্রযোজ্য না। আংশিকভাবে আমি যদি পানির মধ্যে থাকি তখনও কি করবে? পানি বা তরল আমার উপর একটা ফোর্স দেবে। তাহলে এটা সম্পূর্ণ এবং আংশিকভাবে দুই ক্ষেত্রের জন্য প্রযোজ্য। আর কি, এটা কিন্তু শুধু তরলের জন্য প্রযোজ্য না, এটা কিন্তু বায়বীয় পদার্থের জন্য প্রযোজ্য। এক ক্ষেত্রে এটা ফ্লুইডের জন্য প্রযোজ্য। তারপরে কি বলছে? পদার্থের চাপের জন্য
বস্তু উপরের দিকে একটা লব্ধি বল ফিল করে। ওকে, লব্ধি বল কেন এটা একটু পরেই আসবো, অনুভব করে। আচ্ছা, তাকেই কি বলা হচ্ছে? প্লবতা বলা হচ্ছে। তাহলে এই যে আমরা সবকিছু বুঝতে পারছি তাই না, যেটা একটা বল উপরের দিকে আমাদের অ্যাপ্লাই করে অ্যান্ড দেন হচ্ছে সম্পূর্ণ বাহ্যিকভাবে আমরা যদি নিমজ্জিত থাকি তাহলে প্রযোজ্য হয়, এবং কোথায় প্রযোজ্য হয়? ফ্লুইডের মধ্যে। কিন্তু আমরা একটা জিনিস বুঝি নাই যে লব্ধি বল কেন। তাহলে চলো দেখি লব্ধি বল কেন। আচ্ছা, তো প্লবতা নিয়ে যদি আলোচনা করতে হয় ফার্স্টে আমাদের কি করতে হবে বলো তো? আমরা ফার্স্টে একটা ব্লক নিই। লেটস সে দিস ইজ আওয়ার ব্লক। হ্যাঁ, এখন এই ব্লকের উপর আসলে কি কি ফোর্স আছে সেটা আমরা দেখব। ব্লকটা দেখো উপর থেকে এইখান পর্যন্ত, একদম উপরের পৃষ্ঠ পর্যন্ত, এটা নিশ্চয়ই একটা গভীরতা। মনে করো এটা হলো আমার H1 গভীরতা। আর এই যে নিচ নিচ পর্যন্ত এটা হলো H2 গভীরতা। গভীরতায় যেহেতু চেঞ্জ হয়েছে, তাহলে নিশ্চয়ই এই দুইটা হাইটে বা দুইটা হচ্ছে ডেপথে, H1 এবং H2, এই দুইটা গভীরতায় প্রেশারটাও ডিফারেন্ট হবে। এবং প্রেশার ডিফারেন্ট হলে আমরা কি বলতে পারি? সেখানে বলও কি হবে? ডিফারেন্ট হবে, তাই না? তো উপর থেকে একটা ফোর্স আসবে, সেটা হচ্ছে আমার F1, এবং নিচ থেকে একটা ফোর্স যাবে, এটা হলো F2। এই ফোর্সগুলো কেন হচ্ছে? এগুলো কিন্তু বস্তুর নিজস্ব ওজনের জন্য হচ্ছে না, এগুলো হচ্ছে পানির পানির এই যে যে ফোর্সটা অ্যাপ্লাই করছে সেজন্য। পানি যে চাপ দিচ্ছে না, এই চাপের কারণে এই ফোর্সগুলো তৈরি হচ্ছে। ওকে, বা এই ফোর্সের জন্য বেসিক্যালি চাপটা তৈরি হয়। আচ্ছা, এখন পানি কি জাস্ট এই এই উপর আর নিচ বরাবরই ফোর্সগুলো অ্যাপ্লাই করছে? অন্য দিক থেকে অ্যাপ্লাই করছে না, অন্য দিক থেকেও করছে। মনে করো এটা একটা আরবিট্রারি একটা হাইট ধরলাম, মনে করো হচ্ছে HX। হ্যাঁ, এমনি ইচ্ছা মতো একটা হাইট ধরলাম। এখন এই বরাবর একটা ফোর্স থাকবে, এটা আমি F3 ধরি, এবং এই বরাবর একটা ফোর্স থাকবে, এটা হচ্ছে F4। এখন যেহেতু HX দুটেই এইচএক্সেই আছে, হ্যাঁ দুটেই HX এই হাইটেই আছে, তাহলে আমরা কি বলতে পারি বলো তো? যেহেতু দুটোর হাইট সেম, তার মানে ওই পয়েন্ট ওই ওই গভীরতায় প্রেশারও কি সেম হবে, এবং প্রেশার সেম হওয়ার কারণে F3 এবং F4 এরা সেম হবে এবং সেম হয়ে কাটাকাটি হয়ে যাবে। কিন্তু আমার F1 F2 এরা কি কাটাকাটি হবে? এটা কিন্তু কাটাকাটি হবে না, কারণ তোমার H1 এই গভীরতাটা কম এবং H2 এই গভীরতাটা বেশি। তার মানে আমরা কি বলতে পারি দেখো তো? আমরা লিখতে পারি না এইভাবে যে তোমার H2 ইজ গ্রেটার দেন H1, তার মানে প্রেশার, ওই হাইটের প্রেশার সেটা হচ্ছে বেশি। এবং যেহেতু আমাদের এরিয়ার তো কোনো চেঞ্জ করছে না, মানে ক্ষেত্রফলের কোনো চেঞ্জ করছে না, তাহলে আমরা কি বলতে পারি? বলতে পারি যে F2 ইজ অলসো গ্রেটার দ্যান F1। তাহলে একটা নেট বল নিশ্চয়ই থাকবে, এই নেট বলটাই হলো সেই লব্ধি বল। সেটা কি হবে? অবশ্যই বেশি থেকে কমটা বিয়োগ যাবে, তাহলে F2 মাইনাস F1। এখন এই এফ নেটটা কি সেটার একটা ফর্মুলা আমাদের দাঁড় করাতে হবে। তাহলে এখানে লিখি এফ নেট ইজ ইকুয়াল টু F2 মাইনাস F1। এখন F2 আর F1 এগুলোকে আমরা বের করতে পারবো। দেখো F2, হ্যাঁ F2 কোথায়? এই যে এই হাইটটাই। তাহলে এই হাইটটাই যদি হয়, তাহলে আমি কি লিখতে পারি বলো তো? আমরা হচ্ছে P ইজ ইকুয়াল টু এফ এ, এটা লিখতে পারি। আর হচ্ছে P সমান কি লিখতে পারি? H রো জি ইজ ইকুয়াল টু এফ বাই এ। তাহলে এফ সমান কি লেখা যায়? এফ সমান লেখা যায় হলো এ এইচ রো জি। তাহলে এখানে F2 এর জন্য কি হবে? এ H2 রো জি বিয়োগ হবে কি এ H1 রো জি। এখান থেকে কি হবে? এখান থেকে আমরা যদি সবকিছু কমন নিই, তাহলে বাকি পড়ে থাকে হচ্ছে H2 মাইনাস H1। তাহলে এ রো জি, এই তিনটা কমন নিলাম, বাকি পড়ে থাকছে H2 মাইনাস H1 সমান সমান কি হচ্ছে বলো তো? এ এইচ রো জি। এখন এইচটা কি? এইচটা হচ্ছে বেসিক্যালি এই যে এই হাইটটাই কিন্তু এইচ, এই যে এখান থেকে এইটুকু, মানে ব্লকের যতটুকু হাইট সেটাই হলো এইচ। তাহলে আমরা এফ নেট সমান কি লিখতে পারি? এফ এ নেট সমান এটা লিখতে পারি না যে এ এইচ রো জি। এখন এইচ এই ব্লকের এই ব্লকেরও লেটসে যে এরিয়াটা হচ্ছে এ, অ্যান্ড হচ্ছে তোমার এইচ এটা হচ্ছে ব্লকের সেই হাইটটা, আর রোজি এটা তো আমরা জানি কি। তাহলে আমি ভি রোজি লিখতে পারি না? তাহলে এফ নেট এটা সমান হচ্ছে ভি রোজি। আচ্ছা, তো আমরা একটা মোটামুটি ফর্মুলা দাঁড় করতে পারলাম, কিন্তু এটার মধ্যে একটা ক্যাচ আছে, একটা স্লাইট ক্যাচ আছে। ওকে, সেই ক্যাচটা কি সেটা আমি একটু পরে দেখাচ্ছি। তাহলে এটা তোমাদের মাথায় রাখবা, ফর্মুলাটা হলো কি? ফর্মুলাটা হচ্ছে এফ ইজ ইকাল টু ভি রো জি। আচ্ছা, একটা জিনিস তোমাদের যদি বলি যে এফ নেট, এখানে এফ নেটটাকে অনেক সময় কি দিয়ে প্রকাশ করে জানো? এটাকে এফ বি দিয়ে প্রকাশ করে,
কারণ প্লবতার ইংরেজি হচ্ছে বায়ান্স ফোর্স, অ্যান্ড হচ্ছে এই বি দিয়ে ওই জিনিসটা বোঝায় বায়ান্সি। তো এই যে ভি, এই ভিটা নিয়ে আমাদের একটু আলোচনা করতে হবে। ভি মানে কি, কোন ভি? এই যে এফ বি, এটা সমান হচ্ছে যে ভি রো জি, এই ভি সম্পর্কে। আচ্ছা, তো আমরা যদি একটা পাথরকে লেটস সে পানির মধ্যে ফেলি, একটা পাথর না, একটা ফুটবল বা, আচ্ছা ফুটবল তো একটু বড় হয়ে যায় তাই না, একটা ছোট লেটস সে টেনিস বল, এটাকে যদি ফেলি, তাহলে এই পানিটা সম্পূর্ণ যদি কানায় কানায় পূর্ণ থাকে সিলিন্ডারটা পানি দিয়ে, তাহলে কি হবে? কিছু পরিমাণ পানি বের হয়ে যাবে না? এবং কতটুকু পানি বের হবে বলো তো? ওই যে বলটা ফেললে, বলটা যতটুকু দখল করবে, আহ, যতটুকু জায়গা দখল করবে, ঠিক তত পরিমাণ পানি কি হয়ে যাবে? বের হয়ে যাবে। তাহলে আমরা কি বলতে পারি? বলতে পারি যে বস্তুর নিমজ্জিত যে আয়তন, বস্তুর নিমজ্জিত মানে কি? যতটুকু পানির নিচে আছে সেইটা, বস্তুর নিমজ্জিত আয়তন। আচ্ছা, এবং বস্তুর নিমজ্জিত আয়তন বলতে কি বোঝাচ্ছে? বস্তুর নিমজ্জিত আয়তন হচ্ছে ওই যে বস্তু যতটুকু তরল অপসারিত করছে ঠিক ততটুকু আয়তন। তাহলে ভি দিয়ে কি বোঝায়? বস্তুর নিমজ্জিত আয়তন বোঝায়, অথবা কি বোঝাতে পারে? বস্তু কর্তৃক অপসারিত তরলের আয়তন, বস্তু কর্তৃক অপসারিত তরল, তরলের আয়তন। তো এটা আসলে এক এক ক্ষেত্রে এক এক রকম। হ্যাঁ, লেটসে যে ফার্স্টে আমি কি করলাম, বলটা এমনভাবে ছাড়লাম যেন সেটা হালকা একটু ডুবে গেল, মানে সম্পূর্ণটা পানির নিচে গেল। তাহলে যতটুকু জায়গা দখল করছিল সেটা কি সম্পূর্ণ বলের আয়তন না? তাহলে পানি কতটুকু বের হবে? সম্পূর্ণ বলের আয়তনের সমানই বের হয়ে যাবে। এটাই তো, তাই না? তো ইনিশিয়ালি যখন আমি ড্রপ করছি এবং সেটা লেটসে এই পর্যন্ত আসলো, তাহলে আমার যে ভি, এই ভিটা হবে কিন্তু, মনে করো যে ভিটি, ভিটি বলতে কি বোঝাচ্ছি? এই বলের সম্পূর্ণ আয়তন। ওকে, কিন্তু কিছুক্ষণ পর, কি আর, কিছুক্ষণ পর লেটসে যে উপরে চলে আসলো, উপরে এইভাবে ভেসে আসে। এখন আমাকে একটা জিনিস বলো তো, এখন আমি এই যে বস্তুর নিমজ্জিত যে আয়তন, সেটা কি সম্পূর্ণ ভি ইজ ইকুয়াল টু ভিটি এটা লিখতে পারবো? এটা কিন্তু ওই টাইমে হবে না। কি হবে? যতটুকু পানি পানির নিচে আছে সেটা হচ্ছে নিমজ্জিত আয়তন। ওকে, তো মনে করো ভি এক্স পরিমাণ নিমজ্জিত আছে, ভি এক্স তো না, অন্য কিছু দিই, মনে করো যে ভি ভি সাবমার্জড এস দিই, তাহলে আমার ভি কিন্তু ভিটি মানে সম্পূর্ণ আয়তনের সমান হবে না, কোনটা সমান হবে? ভি এস এর সমান হবে। তাহলে ফর্মুলাই আমরা এটুকু বুঝলাম যে হ্যাঁ, বস্তু কতটুকু পানি অপসারণ করছে সেইটুকুর আয়তন বা বস্তুর নিমজ্জিত আয়তন। কিন্তু ভি এটা যেন আমরা, মানে যখন, মানে কোন কোন কেসে, হ্যাঁ মানে যদি একদম পানির নিচে চলে যায় তাহলে সম্পূর্ণ আয়তনের সমান, বাট যদি ভেসে থাকে তাহলে ভি এস এরকম। আচ্ছা, তো এরপরে হালকা একটু আমাদের ধারণা নেওয়া দরকার। সেটা হচ্ছে যে আহ, ওই যে ওজনটা, আমরা যখন পানিতে নামি তখন কি হয়? আমাদের একটা হালকা ফিল হয় না? তাহলে ওজনটা নিশ্চয়ই কমে যাচ্ছে। ওজন বলতে আসলে কি বোঝাই? ওজন হচ্ছে আমরা যখন একটা তলের উপর দাঁড়িয়ে থাকি, তাহলে আমরা কি করি? আমাদের নিজেদের ওজন তলের উপর একটা ফোর্স অ্যাপ্লাই করে, এবং নিউটনের থার্ড ল অনুসারে ওই তলটাও কি করে? আমাদের উপর একটা আপওয়ার্ড ফোর্স দেয়। ওটাকে কি বলে? আমরা প্রতিক্রিয়া বল বলি। ওই যে প্রতিক্রিয়া বল যেটা আমরা ফিল করি, ওই ফিল করা বলটাই হলো অ্যাকচুয়ালি ওজন। তো আহ, মনে করো, মনে করো এটা হচ্ছে সেই তলটা, আর আমি এরকম একটা বক্স রেখে দিয়েছি। ওকে, সো কি হবে? নিচের দিকে একটা ওজন কাজ করবে, সেটা কি? এমজি। এমজিটা ওজন, আমরা যদিও বলছি ওজন, কিন্তু এটা কিন্তু আসলে এই যে প্রতিক্রিয়া আমরা যে ফিল করি যে এই ওজনটা, সেটা না। তাহলে কি করবে? তলও আমাদের উপরের দিকে একটা ফোর্স দেবে, এই যে আর, এটাকে বলা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ওজন। বাট ওকে, মানে ওজন যেটা আর কি ফিল করি, তো এটাকে অনেক সময় আপাত দিয়েও লেখে। হ্যাঁ, আপাত ওজন মানে যেটা আমরা ফিল করি সেইটাই। তাহলে এখানে কি হচ্ছে দেখো, লেটস সে এখানে একটা বল টাইপের কিছু একটা আছে, যেরকম একটা বল আছে। এখন এই বলের একটা ওজন কাজ করবে না নিচের দিকে, বলের নিজস্ব ওজনের কারণে, মানে এটা তো ওজন না এগেইন, মানে আপাত ওজন না আর কি। আর উপরের দিকে কি করবে? উপরের দিকে এই যে এফ বি, যেটা এফ বি মানে কি? প্লবতার যে বল, পানির ঊর্ধ্বমুখী বল বা তরলের ঊর্ধ্বমুখী বল, সেইটা। তাহলে আমাদের
এফ নেট, মানে এই ক্ষেত্রে এফ নেট, এটা হচ্ছে আপাত ওজন হবে, মানে যেটুকু ফিল করবে আর কি। তাহলে ফিল করে ওজনটা কি হবে, এমজি মাইনাস এফবি, এইটা হবে। তো এই রিলেটেডও কিছু ম্যাথ দেখবো আমরা, তো লেটস কন্টিনিউ। আচ্ছা, আর্কিমিডিসের সূত্র, আর্কিমিডিসের সূত্র, এটার একটা ইন্টারেস্টিং কাহিনী আছে। তো আচ্ছা, কাহিনীটা আমার অ্যাকচুয়ালি মনে নেই এত ভালো, বাট কাহিনী হচ্ছে যে এই যে কি একটা খুঁজছিল আর কি রাজার জন্য। রাজা মেবি বলছিল যে আহ, আসল সোনা বা নকল সোনা কোনটা সেটা কিভাবে বের করতে হয়। তো বের করার একটা উপায় খুঁজে পেয়েছিল। যখন খুঁজে পেয়েছিল তখন সে হচ্ছে গোসল করছিল। তো হচ্ছে ওই টাইমে খুঁজে পাওয়ার পর সে হচ্ছে এক লাফে সে রাস্তা ধরে আগাতে থাকে আর বলতে থাকে ইউরেকা ইউরেকা, আমি জেনে গেছি বা আমি পেরে গেছি, আমি খুঁজে পেয়েছি। আচ্ছা, তো দেখো আমাদের আর্কিমিডিসের সূত্রটা কি বলছে, যে কোনো বস্তু যদি সম্পূর্ণ বা আংশিকভাবে তরলে নিমজ্জিত থাকে, অ্যাগেইন এই জিনিসটা খুব সিনসিয়ারলি মনে রাখতে হবে যে সম্পূর্ণ নিমজ্জিত থাকতে পারে বা আংশিকভাবে নিয়োজিত থাকতে পারে, তাহলে কি হবে, সেই বস্তুর উপর একটা ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করবে, তাই তো? এবং এই ঊর্ধ্বমুখী বলের মানটা কি নিমজ্জিত অংশ দ্বারা অপসারিত তরলের ওজনের সমান। ওকে, তা নিমজ্জিত অংশ যতটুকু আসলে আয়তন দখল করে সেইটুকুই তো আসলে অপসারিত তরলের আয়তন, তাই না? এবং সেটার সাথে যদি আমরা রো মানে তরলের যে ঘনত্ব এবং জি এই দুটো গুণ করি তাহলে আমরা কি পেয়ে যাব, ওই ফোর্সটা পেয়ে যাব। তাহলে এখান থেকে এখানে দেখো কি বলছে, এখানে আমাদের একটা ফর্মুলা দিয়ে রাখছে, ফর্মুলাটা হচ্ছে প্লবতে ইজ ইকুয়াল টু অপসারিত তরলের ওজন। আচ্ছা, এটা ঠিক, বাট এর বাদে আরো কিছু কিছু আছে। যেমন এখানে এখানে এটা না আমার আপাত ওজন ছিল এফ নেট, এখানে এই যে এফ বি যেটা, এটা কিন্তু আমার হারানো ওজন, কতটুকু হারিয়ে যাচ্ছে। কারণটা কি, কারণ হচ্ছে আমি যদি একটা নিক্তিতে যখন পানিতে ছিল না তখন যদি পরিমাপ করতাম তাহলে কি এই এমজিটাই দেখাতো না, অ্যাকচুয়ালি এমজি দেখাতো না, হালকা একটু কম রাখতো, কারণ বাতাসেও কিন্তু একটা প্লবতা থাকবে, বাট ওইটা আসলে কনসিডার করার মতো না, এটা নেগলিজিবল। বাট পানিরটা নেগলিজিবল না। সো এটা এটা কিন্তু আমার হারানো ওজন, কারণ অরিজিনাল ওজন থেকে আমার কি হচ্ছে, কমে যাচ্ছে। আর এই অরিজিনাল ওই যে হারানো ওজন যেটা, সেটাকে কি আমরা প্লবতা সমানই লিখতে পারি না? কারণ দেখো এফ বি, এফ বি তো প্লবতা তোমার, তাহলে প্লবতা ইজ ইকুয়াল টু অপসারিত তরলের ওজন। তাহলে এটা আমরা আরেকটু বড় করে লিখি এইভাবে, যে প্লবতা ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, হারানো ওজন। আরো কি কি লেখা যায় বলো তো? লিখতে পারি যে এটা হচ্ছে তরলের ঊর্ধ্বমুখী বল, তরলের ঊর্ধ্বমুখী বল সমান সমান আবার কি লিখতে পারি, সমান সমান লিখতে পারি ওই যে অপসারিত তরলের ওজন বস্তু কর্তৃক, হ্যাঁ, বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন। তাহলে এই যে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, ওকে। এবং প্রত্যেকটারই কি ফর্মুলা সেম, ফর্মুলাটা হচ্ছে তোমার ভি, একটু সুন্দর করে লিখি, ভি রো জি, যেখানে এটা হলো কি অ্যাগেন, এটা হচ্ছে তরলের ঘনত্ব, এটা কি, এটা হচ্ছে অপসারিত আয়তন, এবং এটা কি অপসারিত তরলের আয়তন বা বস্তুর নিমজ্জিত আয়তন। আর জি কি, জি হচ্ছে তোমার গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। তাহলে এইগুলোকে আরেকবার লিখলাম না নতুন করে, কারণ এর আগে একটা স্লাইডে লিখেছিলাম, এটা জাস্ট মার্ক করে রাখি আর কি। এই জিনিসগুলো মাথায় থাকলে তোমার ম্যাথ করতে অনেক সুবিধা হবে। তাহলে আচ্ছা, এখানে কিছু কিছু কেস আছে, কেসগুলো আমরা দেখব। তো ফার্স্টেই দেখো আমরা কেস 3-তে যাই। বলছে যে একটা একটা বস্তু, হ্যাঁ, সেটা ডুবে যাচ্ছে, তাহলে সেটার ফোর্সের সাথে তোমার যে গ্র্যাভিটেশনাল ফোর্সের সাথে যে বয়েন্ট ফোর্স, এগুলোর আসলে কম্প্যারিজনটা কিরকম হবে। তো আমরা अगेन কি করব বলো তো, একটা বল নিলাম, এই বলটার একটা ডিরেকশন আছে, ডিরেকশনটা কি, ডিরেকশনটা হচ্ছে এটা নিচের দিকে যাচ্ছে, তাই না? ডুবে যাচ্ছে মানে কি আস্তে আস্তে সেটা আরো গভীরে যাওয়া শুরু করছে। তাহলে এটা নিচের দিকে একটা ফোর্স আছে, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স এমজি, এবং উপরের দিকে একটা ফোর্স আছে, সেটা হচ্ছে এফবি। আচ্ছা, এখন বলো তো আমার কোনটা বেশি হবে এখানে, যেহেতু ডুবে যাচ্ছে অবভিয়াসলি কি এমজি, এটা বেশি হওয়া উচিত না, এটা বেশি হওয়া উচিত। তাহলে আমি কি লিখতে পারি, আমি লিখতে পারি যে এই কেসে এমজি ইজ
গ্রেটার দ্যান এফ বি। এমজি কে কি লিখতে পারি বলো তো? এমজি হচ্ছে ওই বস্তুর সম্পূর্ণ আয়তন, এটা কিন্তু বস্তু, গুণন বস্তুর ঘনত্ব গুণন জি ইজ গ্রেটার দ্যান কি লিখতে পারি এফ ভি। তাহলে হচ্ছে এটা কি সম্পূর্ণ বস্তুই হবে, কারণ সম্পূর্ণটাই কি পানির নিচে না এখন, তাহলে যে নিমজ্জিত অংশ সেটা কি আসলে সম্পূর্ণ বলের আয়তনটাই। তাহলে ভি টাইমস, এবার কিন্তু আমার রো এটা কি হবে বলো তো? এবার এটা কিন্তু হবে তরল, আর সাথে থাকছে হচ্ছে জি। তাহলে দেখো তো এখান থেকে আমরা একটা শর্ত আনতে পারি না? শর্তটা হচ্ছে তোমার বস্তুর যে ঘনত্ব সেটা যদি তরলের ঘনত্বের চাইতে বেশি হয়, সেক্ষেত্রেই কি হবে, বস্তুটা ডুবে যাবে। কারণ কি? কারণ হচ্ছে আমার এই যে এইগুলা, এই যে ভি বস্তু বা হচ্ছে জি, এগুলো তো দুই ক্ষেত্রেই সেম এই কম্প্যারিজনের ক্ষেত্রে, বাট এই দুটোতে কেবলমাত্র সেম না, এই যে এটার এটা। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে রো বস্তু ইজ গ্রেটার দ্যান রো তরল। এই কেসের ক্ষেত্রে কি হবে, একটা বস্তু ডুবে যাবে। ওকে, তাহলে এটা হচ্ছে আমরা আলাদা করে মার্ক করে রাখি। হ্যাঁ, আচ্ছা, এখন দেখো সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, তার মানে এখন বস্তুটা কোথায় আছে? বস্তুটা কিন্তু সম্পূর্ণ পানির নিচেই আছে, এই যে পানির নিচেই আছে, পানির নিচেই আছে, তাই না? এখন অ্যাগেন নিচের দিকে কি আছে? নিচের দিকে আছে এমজি, আর উপরের দিকে কি আছে? বয়েন্ট ফোর্স এফ বি। কিন্তু আমাদের কি বলছে? সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। ভাসা মানে কি? ভাসা মানে ওই পজিশনে সে স্থির হয়ে আছে, সে উপরেও যাচ্ছে না, নিচেও নামছে না। তাহলে এই এমজি আর এফ বি আর কি পরস্পরকে কাটাকাটি করে দেবে না? তার মানে এদের কি ভ্যালু সেম হবে, ডিরেকশন কিন্তু অপোজিট, বাট ভ্যালু হলো সেম। তাহলে আমি যদি ভ্যালু সেম এই হিসেবে লিখি এফ বি ইজ ইকুয়াল টু এমজি। আচ্ছা, আমরা হচ্ছে সব ক্ষেত্রে এমজিটাকে বামে লিখছি, সো এখানেও হচ্ছে এমজিকে বামেই লিখি বোঝার সুবিধার জন্য। তাহলে এম জি ইজ ইকুয়াল টু এফ বি। তাহলে দেখো এটাও কিন্তু সম্পূর্ণ কি নিচে আছে, নিমজ্জিত আছে। তাহলে আমি এম জির জায়গায় কি লিখতে পারি? যে ভি বস্তু গুণন রো বস্তু গুণন জি ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? ভি বস্তু। কেন? কারণ সম্পূর্ণটাই তো পানির নিচে আছে, এই জন্য অপসারিত তরলের যে আয়তন সেটা আসলে বস্তু সম্পূর্ণ আয়তনের সমান, টাইমস এটা কি তরলেরটা না, তরলের ঘনত্ব গুণন জি। এখন দেখো, এখন সব কিছুই কিন্তু সেম, তার মানে কি বলতে পারি? বস্তুর যে ঘনত্ব সেটা যদি তরলের ঘনত্বের সমান হয়, তাহলে কেবল সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি যে রো অফ বস্তু ইজ ইকুয়াল টু রো অফ তরল। এই কেসে কি হবে? এই যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। সরি, এটাও মার্ক করে দিই, এটাও হচ্ছে তোমাদের মনে রাখা প্রয়োজন। আচ্ছা সরি, এটা তো ঠিক আছে। আচ্ছা, এখন আমরা কেস 1 দেখি। কেস 1-এ কি বলছে? আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে এটার জন্য কিন্তু আসলে দুইটা চিত্র দরকার। ওকে, সো দুইটা চিত্র আমি আরেকটা এখানে আঁকানোর চেষ্টা করব। তো একদম ইনিশিয়ালি কি হচ্ছে, আমরা একটা বস্তুকে, লেটস একটা টেনিস বল, সেটাকে পানিতে ফেলে দিচ্ছি, সাথে সাথেই কি সেটা একদম উপরে ভেসে থাকবে না? সেটা কিন্তু আগে নিচে যাবে নিজের ওজনের কারণে। ওকে, তখন কিন্তু সে স্থির না, এটুকু মাথায় রাখতে হবে। তখন কিন্তু বলটা স্থির না। তখন কি করবে? তখন পানির যে ঊর্ধ্বমুখী ধাক্কা, সেই ঊর্ধ্বমুখী ধাক্কাটা এই ওজনের চাইতে বেশি হবে। ফলে কি হবে? এই ঊর্ধ্বমুখী ধাক্কার কারণে বস্তুটা ফার্স্টে তো নিচে ডুবে গেছিল, মানে গেছিল বলতে মানে পানির নিচে সম্পূর্ণভাবে নিয়োজিত ছিল। দেন আস্তে আস্তে পানি ধাক্কা দিতে থাকবে এবং সেটা উপরে উঠে একটা টাইমে ভাসবে। ওকে, সো এটা আমরা কিভাবে লিখতে পারি? দেখো আমরা হচ্ছে চিত্র আঁকি একটা। এটা হচ্ছে এই যে কেস 1-এরই একদম ইনিশিয়াল ফেজ। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে সেটা। উপরের দিকে আর নিচের দিকে দুটো ফোর্স থাকবে। নিচের দিকে থাকবে হলো এটা রোজন, উপরের দিকে থাকবে হচ্ছে বয়েন্ট ফোর্স এফ বি। তাহলে একদম ইনিশিয়ালি যখন এই বস্তুটা বা বলটা স্থির না, তখন কি হবে? তখন এফ বি, ও সরি, এমজি দিয়ে লিখি এটা।
mg ইজ লেস দেন এফবি, মানে এফবিটা বড় হবে, তাই তো? তাহলে এখন আমি কি লিখতে পারি? এখনো এই কেসও কিন্তু এখনো সম্পূর্ণটাই কি পানির নিচেই আছে সাময়িকভাবে, তাহলে এটা কিন্তু ভি বস্তুই হবে। এটা কি হবে বলো তো? এটা কিন্তু বস্তু হবে, আর সাথে কি হবে? জি হবে। ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? অ্যাগেন ভি বস্তু, এটা কিন্তু এবার হবে তরলের, আর এটা হবে হচ্ছে জি। এখন এখানে হচ্ছে সমান চিহ্ন দিয়ে দিয়েছি ভুলে, সো এটা একটু চেঞ্জ করি, এটা হচ্ছে এরকম। তাহলে দেখো এই যে এইটা এটা সেম, এটা সেম, তাহলে আমি কি লিখতে পারি বলো তো? এই যে পি রো বস্তু আর রো তরল, এদের মধ্যে থেকে একটা সম্পর্ক নিয়ে আসতে পারি। সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে রো বস্তু উইল বি লেস দ্যান রো তরল, মানে তরলের ঘনত্ব কি হবে? বেশি হবে। তরলের ঘনত্ব যদি বেশি হয় তাহলে কি হবে? আংশিকভাবে নিমজ্জিত হয়ে ভাসবে। আচ্ছা, তাহলে এখানেই কিন্তু শেষ না। আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যখন সেটাকে মানে সম্পূর্ণটা পানির নিচে ছিল, এইটা কিন্তু ওই ক্ষেত্রের জন্য প্রযোজ্য, কিন্তু একটা টাইমে সেটা কি আবার উপরে উঠে আসবে না? উপরে উঠে আংশিকভাবে ভাসতে থাকবে। আচ্ছা, একটা পেজ অ্যাড করি আর কি, পেজ, আচ্ছা ঠিক আছে, এভাবেই আঁকাই। ওকে, সো মনে করো এটা হচ্ছে সেই সিলিন্ডারটা, সেই সিলিন্ডারে পানি আছে, এই পর্যন্ত পানি আছে। এখন ওই যে বস্তুটা উপরে উঠে আসছিল, উপরে উঠে আসার পর এরকম একটা পজিশনে আসছে, তাহলে একটা পানির নিচে আছে মনে করো ভি, ভি ভি এস লিখি, ভি এস আয়তন, এবং সম্পূর্ণ আয়তনটা কি? সম্পূর্ণ আয়তনটা হচ্ছে ভিটি, তাহলে এখানে লিখি, তাহলে ভিটি মনে করো এটা হচ্ছে তোমার, এটা আসলে ভিটি হবে। সো আমি আচ্ছা বাংলায় লিখবো, বাংলায় লিখলে মনে হয় ইজিয়ার হবে। তাহলে সম্পূর্ণ আয়তনটা হলো কি? সম্পূর্ণ আয়তনটা হচ্ছে আমার ভিটি, কিন্তু নিমজ্জিত, পানির নিচে নিমজ্জিত বা অপসারি, এই যে বস্তু কর্তৃক যে অপসারিত করছে ওইটার আয়তনটা কিন্তু ভিএস হবে। এখন আমি যদি ফর্মুলায় এফ ইজ ইকুয়াল টু ওই যে ভি রো জি এটা লিখতে চাই, তাহলে ভি কোনটা দেবো বলো তো? এটা দেবো না এটা দেবো? অবভিয়াসলি এখন কোনটা দেবো? এখন এটা দেবো, ভিএস রো, এটা ডাব্লু আর জি। আর এখন যেহেতু ভেসে আছে, এখনো তো উপর আর নিচের দিকে কিছু ফোর্স থাকবে। নিচের দিকে কি আছে? এর ওজন আছে। আর উপরের দিকে কি আছে? উপরের দিকে আছে তোমার ওই যে বায়ান্ট ফোর্স। তাহলে যেহেতু স্থির আছে, এম জি ইজ ইকুয়াল টু কিন্তু এফ বি হবে, এটা যেন ভুল না হয়। কিন্তু এখন এম জি এর জায়গায় আমি কি লিখবো? এটা হচ্ছে মনে করো ভিটি, এটা হচ্ছে বস্তু, আর এটা হচ্ছে জি। আর এফ বিতে আমি কি লিখবো? এফ বিতে লিখবো কিন্তু এই যে ভিএস। ঠিক আছে, তাহলে এই জিনিসটাই একটু আমাদের মাথায় রাখা দরকার। ওকে, আচ্ছা এখান থেকে অনেক কিছু কিন্তু কাটাকাটি যায়, হ্যাঁ কাটাকাটি গিয়ে আমরা, আচ্ছা এই কেসটাই ঠিক এই জিনিসটা একটু পরে দেখবো আমরা, সো প্রবলেম নেই আশা করি। আচ্ছা এই যে ভাসমান বস্তুর শর্ত, এই যে এটাই কিন্তু সেই ভাসমান বস্তুর শর্ত। ওকে, যে এম জি ইজ ইকুয়াল টু এফ বি, এটা কিন্তু হতেই হবে। তাহলে ভাসমান যে শর্ত, সেখানে আমরা লিখি আবার এম জি ইজ ইকুয়াল টু এফ বি। এখান থেকে আমরা কি কি পেয়েছি দেখো তো, আমরা একবারে লিখলাম, হ্যাঁ, যে ভিটি পি মানে রো বস্তু এবং জি, ভিটি গুণন রো বস্তু গুণন জি ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি? আমি লিখবো যে ভিএস গুণন রো অফ তরল গুণন জি। এখন অনেক কিছু কিন্তু কাটাকাটি যায়, যে জি জি কাটাকাটি যাচ্ছে, তাহলে আমি কি লিখতে পারি বলো তো? আমি যদি ভিএস বাই ভি লিখি, মানে ভিটি আর কি, সেটা কি হবে? এই যে এটা নিচে যাচ্ছে, তাহলে এই যে এইটা হবে রো বস্তু বাই রো তরল। তাহলে এই ফর্মুলাটা কোন ক্ষেত্রে কাজে লাগে? আংশিকভাবে নিমজ্জিত আছে এই অবস্থায় আমি বললাম যে কতটুকু অংশ আসলে ডুবে আছে, এই যে কতটুকু আয়তন ডুবে আছে সেটা পার্সেন্টেজ বের করতে, তাহলে আমরা কি এই ফর্মুলাটা থেকে পাবো না? আমরা কিন্তু এই ফর্মুলাটা থেকেই পাবো। তো এটারও ম্যাথ আছে, আমরা সামনে ম্যাথ করব। তো আমাদের পরে আর কি ম্যাথ শুরু হয়ে যাচ্ছে, তো এক একটা করে ম্যাথ দেখতে থাকি আমরা, হ্যাঁ। আচ্ছা, তাহলে একদম ফার্স্ট ম্যাথ কি বলছে দেখো,
বলছে যে একটা বস্তু আছে এ, এটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ভর সবকিছু দেওয়া আছে, যে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এবং ভর। বলছে পানির ঘনত্ব এত, মানে 1000, হ্যাঁ। আর এই বস্তুটার পানিতে ওজন কত হবে? সো ওজন অ্যাগেন আমরা কি করব, যখন একদম পানির নিচে পানিতে ছেড়ে দিচ্ছি তখন ইনিশিয়ালি কি সেটা উপরে উঠে ভাসবে না, ফার্স্টে হালকা একটু পানির নিচে যাবে, দেন সে যদি তোমার এফ কি জানো, যে বুয়েন ফোর্স মানে প্লবতা, ওটা যদি বেশি হয় তাহলে সেটা কি উপরে উঠে আসতে থাকবে। তো এখানে তুমি যদি করো অঙ্কটা, তো যেহেতু বলছে যে বস্তুটির পানিতে ওজন কত, তার মানে আপাত ওজন বের করতে হবে। আপাত ওজন যদি আমরা বের করতে চাই তাহলে আমাদের কি সম্পূর্ণ সাবমার্জড এই অবস্থাতে আমাদের ওজনটা বের করা লাগবে। তাহলে আমরা ওজনটা কি লিখতে পারি, মনে করো যে ডাব্লু ইজ ইকুয়াল টু কি হবে, এমজি মাইনাস মাইনাস হচ্ছে এফবি। তাহলে এমজি তো আমরা জানি, তাই না? এমজি কত? এমজি হচ্ছে তোমার এই যে 20 কেজি বলেই দিয়েছে, সরি 20 গুণন 9.8। আর এফভি কত? ভি রো জি। তাহলে ভি হচ্ছে আমার এই যে এটা এটা এটা, এই তিনটা থেকে আমি ভি পাবো। তাহলে 35 গুণন 26 গুণন 12 বাই, এগুলো কি সব সেন্টিমিটারে আসছে না, তাহলে আমাদের কিন্তু মিটারে নিয়ে আসতে হবে। তাহলে ভি পেলাম। রো কি বলে দিয়েছে? রো দেখো এই যে পানিরটা বলেই দিয়েছে, এটা আমরা জানি যে 1000। আর জি এটা কত? 9.8। তাহলে আমরা জাস্ট এখানে এটা ক্যালকুলেট করব। ক্যালকুলেট করলে কত হয় দেখো, 20 টাইমস 9.8 মাইনাস 35 গুণন 26 গুণন 12, নিচে হবে 100 কিউব। আর এদিকে আমরা 1000 দিয়ে গুণ করব, আর 9.8ও থাকবে, 9.8 থাকবে। তাহলে তোমার আসছে হচ্ছে 88.984 নিউটন। আচ্ছা, তো এই যে এই ধরনের ম্যাথগুলোর ক্ষেত্রে তোমাদের এরকম মাথায় রাখতে হবে, আমরা যখন ওজনটা বের করব তখন আসলে সম্পূর্ণ সাবমার্জড অবস্থায় ওজনটা বের করতে বলছে। আর এখান থেকে তুমি একটা জিনিস দেখো যে এমজি কি এফবি এর চাইতে বেশি না? এটার মানেটা কি? এটার মানে হচ্ছে যে বস্তুর ঘনত্ব, এটা তো অবভিয়াসলি পানির ঘনত্বের চাইতে বেশি, তাহলে বস্তুটা কি ডুবতেই থাকবে। ওকে, এটা কিন্তু আর ভাসবে না। এই কেসে সব কেসে এরকম হবে না, তবে আমাদের যতগুলো ম্যাথ আছে এখানে সবগুলোর ক্ষেত্রেই মনে করো যে এটাই হবে, মানে এমজি গ্রেটার দ্যান এফবি এরকমই হবে। আচ্ছা, এখানে কি বলছে দেখো, বলছে যে উদ্দীপকে দেওয়া আছে, আচ্ছা উদ্দীপক এখানে নাই, এখানে সরাসরি জাস্ট দেখতে পাচ্ছ এখানে লেখা কি, যে বস্তুর ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, আর ভর দেওয়া আছে, তাহলে পানিতে ওজন কত? সেম ফর্মুলা, রাইট? ডাব্লিউ ইজ ইকুয়াল টু এমজি মাইনাস এফবি। সম্পূর্ণ সাবমার্জড অবস্থায় আমাকে এফবি বের করতে হবে। এফবির ফর্মুলাটা অ্যাগেন ভি রো জি, ভি আবার কি এ টাইমস এইচ, এ গুণন এইচ। এখন এইচ কত? এইচ কিন্তু 0.1 মিটার। আর এ কত? এ কিন্তু দেওয়া আছে 300 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটাকে কিন্তু মিটার স্কোয়ারে নিয়ে আসতে হবে, তাহলে 100 স্কোয়ার দিয়ে ভাগ করতে হবে, আর এইচ থাকবে। তো এইখান থেকে তোমরা হচ্ছে এটা করে নিতে পারবা। সো এটা তোমাদের হোমওয়ার্ক হিসেবে থাকলো। তারপর কি আছে দেখো, আচ্ছা এটা দেখে একটু ওয়েird মনে হচ্ছে, তাই না? কি বলছে? আচ্ছা দেখো, এই সম্পূর্ণ যে বস্তুটা এটার একটা হাইট বলে দিয়েছে, এবং এই যে পৃষ্ঠ থেকে গভীরতা এই যে এইটুকু বলে দিয়েছে। তাহলে আমরা এখান থেকে এইটুকুর গভীরতা বের করতে পারি না? দেখো এখান থেকে এইটুকু যেহেতু 10 এবং এই সম্পূর্ণ হাইটটা যেহেতু 40, তাহলে এই যে সম্পূর্ণ গভীরতা একদম নিচের পৃষ্ঠ পর্যন্ত, উপরের মানে টপ লেয়ার অফ ওয়াটার, সেখান থেকে এই যে বস্তুটা যত লেয়ার পর্যন্ত আছে, আমি 10 আর 40 যোগ করলে কত হয়? 50 সেন্টিমিটার। ওকে, এখন প্রশ্নটা দেখি কি বলছে। প্রশ্নটা বলছে যে বস্তুর হারানো ওজন বস্তুর উপর ঊর্ধ্বমুখী বলের সমান হবে কি? আচ্ছা, তা আমরা তো জানি আর্কিমিডিসের ফর্মুলা থেকে, যে আর্কিমিডিসের সূত্র থেকে আর কি, যে হারানো ওজনটা অলওয়েজ কি হয়? ঊর্ধ্বমুখী বলের সমানই হয়। বাট এটা আসলে প্রমাণ করে দেখাতে হবে। তো হারানো ওজনটা কি? হারানো ওজন হচ্ছে তোমার প্লবতা। সো আমি হারানো ওজনকে এইভাবে লিখি, এফ বি ইজ ইকাল টু ভি রো জি। হ্যাঁ, তো ভিতে কি কি বসাবা? কি কি আছে দেখো তো, এ দেওয়া আছে, এবং এই যে এই 40 সেন্টিমিটার, এটাই কিন্তু বস্তুর হাইট। তাহলে এখান থেকে তুমি এই যে এ এইচ রো জি, এখান থেকে তুমি এফ বিটা বের করতে পারবা। আচ্ছা, আর ঊর্ধ্বমুখী বলের সমান হবে কিনা? তাহলে ঊর্ধ্বমুখী বল এটা কিভাবে বের করব? এটা হচ্ছে আমরা যে প্রমাণের সময় দুইটা ফোর্স দেখিয়েছিলাম না, একটা ফোর্স ছিল হচ্ছে যে এই বরাবর, পানি কর্তৃক কিন্তু এগুলো, আর আরেকটা ছিল কি এই বরাবর।
তাহলে আমাদের বেসিক্যালি এই যে ঊর্ধ্বমুখী যেটা বল, যে আমি লিখে দিচ্ছি এখানে, যে ঊর্ধ্বমুখী বল, এটা সমান সমান আমি কি লিখতে পারবো, এটা সমান সমান আমি লিখতে পারবো যে F2 মাইনাস F1। এখন F2 মাইনাস F1 ফর্মুলাটা আরেকবার দেখো, সেটা কি ছিল, যে P টাইমস A, তাই না, P গুণন A। আচ্ছা, এই যে এখান থেকে আর কি F ইজ ইকুয়াল টু, আচ্ছা P ইজ ইকুয়াল টু F বাই A, তাহলে আমি F সমান সমান P টাইমস A লিখতে পারি, P A। তাহলে F2, আচ্ছা এখানে F নেট লিখি বা আপ লিখি, F2টা কত, F2 হচ্ছে A H2 রো জি, আর 1 কত হবে A H1 রো জি। এখন H2 কোনটা, H2 হচ্ছে এই যে এটা কিন্তু H2, আর H1 কোনটা, H1টা হলো এটা, এটা হচ্ছে H1। ওকে, তাহলে তোমাদের কাজ অ্যাগেন যে এখানে মান ভ্যালুগুলো ইনপুট করবা, ইনপুট করে তারপর হচ্ছে তুমি দেখবা যে এই দুইটা আসলে সেমই হবে। তাহলে নেক্সট ম্যাথে যাই। বলছে যে একটা সোনার মুকুটের ভর দেওয়া আছে 10 কেজি, পানিতে এটার ওজন দেওয়া আছে 92.12 নিউটন। আচ্ছা, পানিতে ওজন বলতে কি বোঝাচ্ছে, পানিতে ওজন বলতে বোঝাচ্ছে যে আমাদের বাতাসে যে ওজনটা ছিল, মানে এমজি আর কি বেসিক্যালি, সেখান থেকে নিশ্চয়ই হারানো ওজনটা বিয়োগ হবে, তাহলে সেখান থেকে যে ওজনটা থাকছে সেটা আছে 92.12। এখন তোকে এই জিনিসটা বলে দিয়েছে, তাহলে হারানো ওজনটা তো বের করলেই হয়ে গেল, তাই না? তাহলে হারানো ওজনটা কি প্লবতের সমান না? এটা সমান আমরা কি লিখতে পারি, সমান লিখতে পারি যে এমজি মাইনাস পানিতে ওজন। তাহলে এমজিটা কত, এমজি দেখো 10 গুণন 9.8, আর পানিতে ওজন এটা কত 92.12। তাহলে আমরা যদি বিয়োগ করি তাহলে কত হয়, 10 ইন্টু 9.8 মাইনাস 92.12, 5.88, এটা হচ্ছে হারানো ওজন। তাহলে এফবি এটা সমান আবার কি লিখতে পারি, এই যে ভি রো জি, সম্পূর্ণটাই কি সাবমার্জড অবস্থায় আছে, এইভাবে আমাদের কল্পনা করতে হবে। তাহলে আমি কি লিখতে পারি, 5.88 ইজ ইকুয়াল টু, এই যে ভি আছে, রোটা কি কোথায় আছে বলো তো, পানিতে, তাহলে পানির ঘনত্ব দেওয়া লাগবে এখানে, আর জি কত 9.8, এখান থেকে তুমি কি বের করতে পারবা, ভি বের করতে পারবা। তাহলে ভিটা কত, ভি হচ্ছে 5.88 ডিভাইডেড বাই 1000 টাইমস 9.8, তাহলে হচ্ছে 6 ইন্টু 10⁻⁻⁴, এত এত কি মিটার কিউব। এখানে কিন্তু শেষ না, এখনো আছে। বলছে যে আহ, বলছে যে অপসারিত পানির ভর বের করতে, অপসারিত পানির ভর। আচ্ছা, এত কষ্ট করে আসলে লাগতো না, তাই না? অপসারিত পানির আয়তন আমরা পেয়ে পেয়ে গেছি, তাহলে এটার সাথে আমরা যদি এর যে ঘনত্ব এটা গুণ দিই তাহলে তো হয়ে গেল। তাহলে পানির ভর এম হচ্ছে কত, এটা কিন্তু পানি, হ্যাঁ, পানির ভর হবে হচ্ছে এই ভি টাইমস রো, তাহলে ভি গুণন রো, রো অফ ওয়াটার অবভিয়াসলি। তাহলে 6 ইন্টু 10⁻⁴ গুণন 1000, তাহলে হচ্ছে 0.6 কেজি, আর এটাকে আমরা কি লিখতে পারি, 600 গ্রাম লিখতে পারি। তাহলে দেখো এটা একটু অন্যরকম ছিল এই ম্যাথটা, মানে আগে তো আমরা হচ্ছে কি করছিলাম, পানিতে কতটুকু ওজন এরকম করছিলাম, আর এখন হচ্ছে অপসারিত পানির ভর বের করলাম। 800 কেজি পার মিটার কিউব, এটা একটা ঘনত্ব দেওয়া আছে, কিসের ঘনত্ব, কেরোসিনের ঘনত্ব। একটা পাত্রে কি নেওয়া হচ্ছে, 50 গ্রামের ভরের এবং 4 সেন্টিমিটার কিউবের একটা নিরেট বস্তুকে নিমজ্জিত করলে কিছু পরিমাণ কেরোসিন পাত্রের বাইরে পড়ে যায়। আচ্ছা, পাত্রের বাইরে কত গ্রাম কেরোসিন পড়ে যায় সেটা আমাদের বের করতে হবে। তাহলে এটা কিভাবে করতে পারি বলো তো, বস্তুকে নিমজ্জিত করলে কিছু পরিমাণ কেরোসিন বা কেরোসিন পাত্রে পড়ে যায়, পাত্রের বাইরে কত গ্রাম কেরোসিন পড়ে যায়। তাহলে দেখো আমরা কিভাবে করতে পারি, আমরা ফার্স্টে লিখি কি কি আছে। এটা হচ্ছে আমার কেরোসিন, এটা হচ্ছে 800, পাত্রে যেই ভরটা নেওয়া হচ্ছে, আচ্ছা তাহলে এম, এটা কিন্তু সেই বস্তুটার, সেটা হচ্ছে 50 টাইমস 10⁻³ কেজি, এবং এটার একটা ভলিউম নেওয়া হয়েছে, ভলিউমটা হলো
4/100 কিউব। ওকে, এত মিটার কিউব। আচ্ছা, বস্তুকে নিমজ্জিত করলে, তাহলে নিমজ্জিত বলতে বোঝায় কিন্তু সম্পূর্ণভাবে সাবমার্জ করা। ওকে, তাহলে এটাও কিন্তু সেম। হ্যাঁ, এটা কিন্তু অত কষ্ট করা লাগবে না। তুমি যদি হচ্ছে সিম্পলি কেরোসিন এভাবে লেখো, তাহলে কি, যেহেতু আমি মানে একদম ফার্স্টে সম্পূর্ণ আয়তনটাকে কি করছি, সাবমার্জ করছি, তাহলে আমার এখানে ভি দিতে পারবো পুরোটাই, আর হচ্ছে রো হবে কিন্তু এই যে কেরোসিনের ঘনত্ব, তাহলে এই যে রো সি, এইটুকু দিলেই হয়ে যাচ্ছে। তাহলে এইটুকু যদি আমরা দিই তাহলে আমরা কত পাই? আগেরটা আমরা ইজি একটা ওয়েতে করলাম। হ্যাঁ, তাহলে এখানে হচ্ছে 800 আর হচ্ছে ভি কত, 4/100 কিউব। তাহলে আসছে হচ্ছে 3.2 ইন্টু 10⁻³ কেজি। আচ্ছা, এটাকে তাহলে 1000 দিয়ে গুণ করি, তাহলে আমরা গ্রামে পেয়ে যাব। যেহেতু ভ্যালুটা অনেক কম, তাহলে 3.2 গ্রাম এরকম রাখলেই ইনাফ আমাদের জন্য। তাহলে কেন আমি সম্পূর্ণ আয়তনটা ধরলাম? কারণ যখন এখানে বলেই দিয়েছে নিমজ্জিত করা। ওকে, আর বেশিরভাগ ক্ষেত্রে নিমজ্জিত করা বলতে আসলে বোঝাচ্ছে যে পুরোটাকে ফার্স্ট আমরা নিমজ্জিত করছি, দেন তোমার হচ্ছে ওই অন্যান্য সব অ্যানালাইসিস করে আমরা না হয় বলতে পারবো যে হ্যাঁ, এটা কেউ ডুবতে থাকবে নাকি ওই অবস্থায় থাকবে নাকি উপরে আংশিক নিমজ্জিত থাকবে। বাট এই কেসে তোমার জাস্ট এই ভি এর সাথে রো গুণ করলেই তোমার হয়ে যাচ্ছে। কারণ কি, কারণ যেই বস্তুটা তুমি নিচ্ছ এই কেরোসিনের মধ্যে, সেটার সম্পূর্ণ যেটুকু আয়তন দখল করে অতটুকু আয়তনের পানি কি বের হয়ে যাচ্ছে, পানি না কেরোসিন। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, এখানে বেশ কিছু ম্যাথ আছে। বস্তু এ এর দৈর্ঘ্য এর সাথে এইগুলো দেওয়া আছে, ভাসবে না ডুববে। আচ্ছা দেখো, এই দুটো কিন্তু সেম ম্যাথ। হ্যাঁ, এটাও যা এটাও তাই, তো যে কোনো একটা করলেই হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু ভালো ম্যাথ, এটা হচ্ছে বোর্ডে মাঝে মধ্যে আসে, সেটাকে আমি হচ্ছে কি দিচ্ছি, 3 স্টার দিয়ে রাখি। আচ্ছা, 5 স্টার দিয়ে এলাম, প্যারা নেই। তো আমরা লিখি, এটা সলভ করি, যে কোনো একটা সলভ করলেই হয়ে যাচ্ছে। তো কোনটা সলভ করবো? আচ্ছা, যেহেতু এটাই স্টার্ট দিয়েছি এটাই করি। বলছে যে একটা ইটের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, এইটা এবং ইটের ভর দেওয়া আছে, ইটের সাথে সম আয়তনের, মানে কি আয়তন সেম হবে, এবং এত ঘনত্বের একটা কাঠের টুকরা জোড়া লাগে পানিতে ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, তাহলে ভাসবে না ডুববে? এখন ভাসবে না ডুববে মনে আছে আমাদের শর্তগুলো কি ছিল? কোন শর্তের জন্য ভাসতো বা কোন শর্তের জন্য ডুবতো? আমরা কি করতাম, ওজনের সাথে প্লবতার তুলনা করতাম। ওজন বলতে কি, গ্র্যাভিটেশনাল ফোর্স। হ্যাঁ, ওই ওজনটা, আপাত ওজন না। তাহলে আমরা কি করবো এখানে, আমরা সেম কাজই করি। একটা জিনিস মাথায় রাখতে হবে, ফার্স্টে এগুলো কি করা হয়, সম্পূর্ণভাবে সাবমার্জ করা হয়, দেন তোমার হচ্ছে তুমি ওই শর্ত অ্যাপ্লাই করে বলতে পারবা যে এটা ভাসবে না ডুববে। তাহলে চলো আমরা M1 বের করি। M1 দেখো, M1 বলে দিয়েছে কত, 2.25 কেজি। আচ্ছা, M2 M2 এর জন্য তোমার ঘনত্ব দরকার এবং আগের যেটার আয়তন দরকার। তাহলে ঘনত্বটা আমি লিখি, আগের ইটের আয়তন আমি কিভাবে বের করতে পারি বলো তো? তিনটে জাস্ট গুণ করে দিলেই হয়ে গেল না? আর মাথায় রাখতে হবে এগুলো কিন্তু মিটারে নিতে হবে। তাহলে 25 গুণন 12 গুণন 6, নিচে কত হবে, 100 কিউব। তাহলে এটা কিন্তু কি কোন ইউনিটে থাকবে, কেজি ইউনিটে থাকবে। তাহলে এটা আমরা কিভাবে লিখতে পারি, 400 গুণন উপরে যাবে হচ্ছে তোমার 25 গুণ 12 গুণ 6, নিচে হবে হলো 100 কিউব। তাহলে তোমার হচ্ছে 0.72 কেজি। তাহলে টোটাল ভর কত হচ্ছে বলো তো? টোটাল ভর এটা হবে হলো M1 প্লাস M2। তাহলে 2.25 প্লাস 0.72, 2.97 কেজি। আমরা কিন্তু গ্র্যাভিটেশনাল যে ফোর্স সেটা কিন্তু বের করতে পারি নাই। সেটা বের করার জন্য কি করতে হবে, সেটা বের করার জন্য জি দিয়ে গুণ করতে হবে। তাহলে আমি ডাব্লু লিখলাম, ডাব্লু হচ্ছে বেসিক্যালি mg। এটা কিন্তু আবার আপাত ওজন না, হ্যাঁ, এটার সাথে কনফিউজ করো না। 2.25, আচ্ছা 2.25 তো দরকার নেই, 2.97 তো আছেই। কত পাচ্ছি, 29.106 নিউটন। আর আমরা হচ্ছে এখন কি করব, এখন আমরা প্লবতার হিসাবটা করব, যে এফ বি এটা কি, এটা হচ্ছে ভি রো জি। এখন ভিটা কি, ভিটা কিন্তু এই যে এখানে যেটা দেখছো
এটার দ্বিগুণ, এই যে এটার দ্বিগুণ, কারণ দুইটাকে একসাথে সাবমার্জ করা হয়েছিল। তাহলে আমি আমি একবারে ক্যালকুলেশনটা করি। 25 গুণ 12 গুণ 6 ডিভাইডেড বাবে তো আর এটার সাথে, আচ্ছা তো যেখানে ছিলাম সেখান থেকে কন্টিনিউ করি। ঊর্ধ্বমুখী বল দেখো বের করছিলাম যে ভি রো জি, তাই না? তো ভি কত যেন ছিল, এটার হচ্ছে দ্বিগুণ, তাই তো। আর রো কত, পানিতে আছে যেহেতু 1000, আর জি কত 9.8। সো আমরা এটা বের করি। ক্যালকুলেটর করছিলাম কারণ একবারে করে ফেলে, সমস্যা নেই। 100 কিউব, এটার সাথে অবভিয়াসলি আয়তনের সাথে কিন্তু এই আয়তনের সাথে দ্বিগুণ, দুই গুণ করতেই হবে, কারণ দুইটা আছে সম আয়তনের। তাহলে 500 হলো 35.2, মানে 35.28 নিউটন। ওকে, এখন আমাকে বলো যে কোনটা এখানে বেশি, এফবি বেশি না এমজি বেশি? দেখা যাচ্ছে যে আহ, কি দেখা যাচ্ছে বলো তো? দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে যে তোমার এমজি ইজ লেস দ্যান এফবি, মানে প্লবতা এখানে বেশি, মানে একবার সাবমার্জ করলাম, পুরোটাই সাবমার্জ করছি, পানিকে ধাক্কা দিয়ে উপরে তুলে দেবে, রাইট? সো এটা কি হবে তাহলে, যেহেতু ইনিশিয়ালি তোমার এফবি এটা এমজি এর চাইতে বেশি, তাহলে এটা কোন কেস? একদম ফার্স্ট কেস। সেটা কি ছিল আমাদের? ফার্স্ট কেসটা ছিল আংশিক নিমজ্জিত। এখন আমি যদি তোমাকে এই প্রশ্নের সাথে একটা লেস জুড়ে দিতাম, বলতাম যে কত পার্সেন্ট আয়তন সাবমার্জড আছে, তাহলে কিভাবে বের করতে? তাহলে আমাদের কি করা লাগতো বলো তো? আমাদের হচ্ছে ওই যে রোটা বের করা লাগতো, তাই না? আমাদের হচ্ছে রো বের করা লাগতো, রো দিয়ে আমরা হচ্ছে ইজিলি এটা বের করে ফেলতে পারতাম। তাহলে আহ, এরপরে আরেকটা ম্যাথ করি, ওই রকম ম্যাথ সামনে আছে, তো আমরা হচ্ছে দেখবো তাহলে এখানে এটার অ্যান্সার কি হবে। এটা কিন্তু ডুববে না, এটা হলো আসবে। আচ্ছা, এখন কি বলছে দেখো, এখানে বলছে যে পি বস্তুটাকে পানিতে ছেড়ে দিলে 5 সেকেন্ডে 49 মিটার যেতে পারবে, কি গাণিতিকভাবে ব্যাখ্যা করতে বলছে। এখানে দেখো কি দেওয়া আছে, এটার হচ্ছে ঘনত্ব দেওয়া আছে 2, এটার ভর দেওয়া আছে 300, আর কিছু দেওয়া নেই, তাই না? তাহলে আমরা কি করব, আমরা আগে দেখি যে এটা ভাসবে না ডুববে সেটা। তাহলে এমজি এটা হচ্ছে তোমার 300, 300 300 অবভিয়াসলি গ্রামে আছে, সো এটাকে কেজিতে নিতে হবে। তাহলে 300 ভাগ 1000 গুণন 9.8, তাহলে কত হয়? 2.94, 2.94 নিউটন। প্লবতা কত? প্লবতা হচ্ছে সবটুকুই সাবমার্জ করা হয়েছে, রাইট? সো ভি টাইমস রো টাইমস জি, তাই তো। এখন আমি তো ভি জানি না, সো ভি কিভাবে বের করবো? এম বাই রো। এম কত ছিল? 300, 300 গ্রাম, তো এটাকে 1000 দিয়ে ভাগ করবা। আর রো কত? রো হচ্ছে দেখো 2 গ্রাম/সেন্টিমিটার কিউব, এটা 1000 দিয়ে গুণ করতে হয়, তাই না? কিভাবে গুণ করতে হয়? ওই যে 2কে 1000 দিয়ে ভাগ করতে হয়, অ্যান্ড দেন ওয়ান যে ওয়ান যে সেন্টিমিটার কিউব আছে এটাকে ওয়ান 100 কিউব দিয়ে ভাগ করতে হয়, তো ফাইনালি 1000 দিয়ে গুণ করতে হয় বেসিক্যালি। সো আমি কি লিখতে পারি এটাকে? এটা হচ্ছে 2 গুণ 1000 মানে 2000। তোমরা যদি বুঝতে না পারো আরেকবার দেখাই দিচ্ছি। রো ইজ ইকুয়াল টু এই যে 2, এটাকে কি করবা? 1000 দিয়ে ভাগ করবা, আর নিচে কত আছে? 1 আছে, সো এটা হচ্ছে 1 ভাগ এই যে 100 কিউব। থাকছে কত? থাকছে হচ্ছে 2 ভাগ 1000, আর নিচে 1 ভাগ 100 কিউব, মানে 2000। 2000 কেজি/মিটার কিউব। আচ্ছা, কি হলো? আচ্ছা, সমস্যা মেবি নাই। আচ্ছা, এরকম অন্য পেন সিলেক্ট হয়ে গেছিল, কেজি/মিটার কিউব। আচ্ছা, ভিতে ছিলাম। ভিটা কত হচ্ছে? 300 ভাগ 1000, আর নিচে হচ্ছে 2000, তাহলে 1.5 ইন্টু 10⁻⁻⁴ এত মিটার কিউব। তাহলে এখানে আমি নিচে লিখি, হ্যাঁ, তো 1.5 ইন্টু 10⁻⁻⁴ গুণন রো কত? এটা পানিতে আছে, তাহলে 1000, আর জি কত? 9.8। এখান থেকে কত হচ্ছে দেখো তো, 1.5 গুণন 10⁻⁻⁴, এর সাথে 1000 গুণ করব এবং 9.8 গুণ করব, তাহলে হচ্ছে 1.47 নিউটন। তাহলে বলো তো আপাত ওজনটা কি? আপাত ওজনটা
মানে এমজি ইজ অবভিয়াসলি গ্রেটার দ্যান এফবি, তার মানে এটা কি হবে, এটা ডুবে যাবে। এবং আমার এফ নেট, ওই এফ নেট যেটা আপাত ওজন ছিল সেটা কত হবে, সেটা হবে হচ্ছে 2.94, এখান থেকে 1.47 বিয়োগ হবে, 2.94 মাইনাস 1.47, তাহলে আমার 1.47 নিউটনই থাকছে। তা আমি যদি অ্যাক্সেলারেশনটা বের করতে চাই তাহলে কি এইটা ইউজ করতে হবে না, এটা ইউজ করতে হবে। তাহলে এ হচ্ছে আমার 1.47, আর ভাগ করব কি এম দিয়ে, তাহলে এম কত, ওই যে 300 ছিল, 300 ভাগ 1000। আচ্ছা, এখান থেকে এ যদি পাও, এস কিভাবে পাবা, এস হবে হচ্ছে তোমার ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। ওকে, তার মানে কি হবে, এটা কিন্তু নিচে যেতে থাকবে, তাই না? মনে করো এটা হচ্ছে তোমার সেই সিলিন্ডারটা, এইখানে বস্তুটা আছে, এটা কি করবে, নিচে যেতে থাকবে, তাহলে এস, তো মনে করো এটাকে এস কেও পজিটিভ দিলে, আর জি কি নিচের দিকে তো পজিটিভই হবে, জি তো নয় এখানে, এখানে আছে এ, এটা কি নিচের দিকে পজিটিভ হবে। আর ইউ কত ধরবে, ইউ যেহেতু আমাদের ফার্স্টে কিছু বলে নাই, সো আমরা এটাকে কি ধরতে পারবো, আমরা লেটস এটাকে ধরলাম 0 মিটার পার সেকেন্ড, মানে এটা কি কি করলাম, স্থির থেকে শুরু করলাম। আর এখানে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আছে যে 5 সেকেন্ড, তাহলে এখানে টি কত দিতে হবে, 5 সেকেন্ড। তো এইটা আচ্ছা এটা বের করেই দেখি, 1.47, এটাকে 300 ভাগ 1000 করলাম, সো আমার থাকে হলো 4.9, 4.9 কি মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এখানে 0 প্লাস হাফ গুণন 4.9 গুণন 5, 5 স্কোয়ার হবে, সমান কত হচ্ছে, হাফ গুণন 4.9 গুণন 5 স্কোয়ার মানে 25, থাকছে হচ্ছে 61.25 মিটার। আচ্ছা, প্রশ্ন কি বলছিল, প্রশ্ন বলছিল যে 49 মিটার নিচে যেতে পারবে না, যেতে তো পারবে তাই না, কারণ 60। আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম, আমরা দেখলাম যে আমাদের যে দূরত্ব, যেটা ডিস্টেন্স যেটা অ্যাক্রস করছে সেটা হচ্ছে 61.25 মিটার। ওকে, তাহলে আমরা অবভিয়াসলি দেখতে পাচ্ছি তাহলে 49 মিটারের চাইতে বেশি হচ্ছে এটা। তাহলে চলো নেক্সট ম্যাথে যাই। বলছে যে একটা বস্তুর ক্ষেত্রফল দেওয়া আছে এখানে 300 সেন্টিমিটার স্কোয়ার, উচ্চতা দেওয়া আছে, ভর দেওয়া আছে, পানির ঘনত্ব দেওয়া আছে, বস্তুটির আয়তনের কেমন পরিবর্তন করলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসার যে শর্ত সেটা আমরা অ্যাপ্লাই করলেই হবে। তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসার জন্য কি হতে হবে, শর্তটা mg ইজ ইকুয়াল টু এফ বি সমান হতে হবে, তাই না? মানে এটা তো আসলে ভাষার ক্ষেত্রে এটা প্রযোজ্য, কিন্তু সম্পূর্ণ ভাষার ক্ষেত্রে কি হবে, ওই যে ওই গোটা যে আয়তন বস্তুর সেটা এই এফ বির মধ্যে থাকবে। তাহলে আমি এমজি সমান কি লিখতে পারি বলো তো, এমজি সমান লিখতে পারি হচ্ছে তোমার ভর দেওয়া আছে 5 কেজি, 5 × 9.8 এত নিউটন, সমান সমান কি হবে, 5 × 9.8, এটা হচ্ছে 49 নিউটন। তাহলে এফ বি এর সমান কত হওয়া উচিত, এফ বি হওয়া উচিত 49 নিউটন। তাহলে আমি কি লিখতে পারি, যে ভি রো জি শুড বি 49। তাহলে ভি কীভাবে পাবো, ভি হচ্ছে বেসিক্যালি এই যে 49কে রো জি দিয়ে ভাগ করে দেবো। রো কত বলছে, পানি, সো 1000, জি কত আমরা জানি 9.8, তাহলে এত কি হবে, এত মিটার কিউব হবে, 49 ডিভাইডেড বাই 1000 গুণন 9.8। তাহলে দেখো আমরা পাচ্ছি হলো 5 × 10⁻³ ওকে, 5 × 10⁻³ মিটার কিউব। কাজ কিন্তু আমাদের এখনো শেষ হয়নি, আমাদের এখনো বাকি আছে, কি বাকি আছে, আয়তনের পরিবর্তনটা বের করতে হবে। এই আয়তনটা হওয়া উচিত, এটা কিন্তু অ্যাকচুয়ালি না। অ্যাকচুয়ালি কোনটা, এই যে ক্ষেত্রফল বলে দিয়েছে, উচ্চতা বলে দিয়েছে, এই দুটো গুণ করলে আমরা অ্যাকচুয়াল আয়তনটা পাবো। তাহলে ভি লেটস সে টোটাল, এটা হচ্ছে আমার ওই যে দেখো সবগুলো কিন্তু সেন্টিমিটার আর সেন্টিমিটার স্কোয়ারে আছে, সেগুলোকে কি অবশ্যই মিটার এসে ইউনিটে নিয়ে আসতে হবে, তাই না? তাহলে এই হচ্ছে এ মানে হচ্ছে এরিয়া, সো 300কে 100 স্কোয়ার দিয়ে ভাগ করব, আর হাইট বলে দিয়েছে কত, হাইট বলে দিয়েছে হলো 10, তাহলে 10কে আমরা কত দিয়ে ভাগ করব, 100 দিয়ে। তাহলে আমরা কি পেয়ে যাব, আমরা হচ্ছে এখন বর্তমানে যে আয়তনটা আছে সেটা পাবো। তাহলে 300 ভাগ 100 স্কোয়ার, আর এদিকে হবে হলো 10 ভাগ 100, তাহলে কত পাচ্ছি আমরা, 3 × 10⁻³ এত মিটার কিউব পাচ্ছি। এত মিটার কিউব পেলাম, হ্যাঁ। আমাদের পরিবর্তনটা চেয়েছে, পরিবর্তনটা কি হবে, এই যে জাস্ট এখান থেকে এটা বিয়োগ যাবে, তাহলে আমি ডেল ভি দিয়ে লিখতে পারি, এটা ডেল ভি ইজ ইকুয়াল টু তোমার ভি মাইনাস ভিটি। এটা হবে হচ্ছে এই যে 5 থেকে 3 বিয়োগ করলে যা হয় আর কি, তাহলে আমি আর বিয়োগটা দেখালাম না এখানে, এটা হচ্ছে অ্যান্সার।
তাহলে এরপরে ম্যাথে যাই। এরপরে ম্যাথে কি বলছে দেখি। আয়তনের কি পরিবর্তন করতে হবে, সেম ম্যাথ তাই না, সেম ম্যাথই। এখানে দেখো এত কষ্ট করা লাগবে না, আয়তন বলে দিয়েছে। এখানে একটা জিনিস মাথায় রাখবা যে ঘনত্ব, এটা কিন্তু পানি না। সো গ্লিসারিনের ঘনত্ব 1260, এটা ইউজ করতে হবে। বস্তুর ভর বলে দিয়েছে, সেম সেম ওয়েতে আগাতে হবে। তাহলে এটা তোমাদের হচ্ছে এইচডাব্লিউ হিসেবে থাকবে। আচ্ছা, যেসব ম্যাথগুলো এইচডাব্লিউ দিচ্ছে, হ্যাঁ, সেগুলো তোমরা অনেক সময় নাও পারতে পারো। সো যদি পারো তাহলে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে সেগুলো আপলোড দিবে। আর যদি না পারো তাহলে আলাদা করে আমাদের জানাতে পারো। যদি জানো তাহলে আমরা সেগুলো নতুন করে দেওয়ার চেষ্টা করবো। সো এটা এটাও একটা ভালো ম্যাথ অ্যাকচুয়ালি, নিজের কাছে পছন্দ হয় এরকম একটা ম্যাথ। সো এটাও আমি হচ্ছে কয়েকটা স্টার দিলাম, এই যে 5 স্টার দিলাম। তো এই ম্যাথটা আসলে কীভাবে করবো দেখো। ফার্স্টে আমরা দেখি যে প্রশ্নটা কী বলছে। হঠাৎ বন্যায় পানিবন্দী হওয়া 40 কেজি ভরের একজন ব্যক্তি নিরাপদে যাওয়ার জন্য কি করছে, একটা কলা গাছ নিয়েছে। ওকে, সো কলা গাছ নিয়েছে। কলা গাছটার দেখো কি দিয়ে দিয়েছে, ব্যাসার্ধ দিয়ে দিয়েছে এবং হাইট দিয়ে দিয়েছে। বলছে যে কলা গাছটি বন্যার পানিতে আয়তনে 30% ডুবে থাকে আর বন্যার পানির ঘনত্ব এত। তাহলে বলছে যে লোকটি নিরাপদে যাওয়ার সম্ভাবনা আছে কিনা, গাণিতিক যুক্তি দাও। আচ্ছা, নিরাপদে কিভাবে যেতে পারবে, যদি সেটা কি হয়, যদি সেটা ভেসে থাকে তাহলে কেবলমাত্র নিরাপদে যেতে পারবে। তো ভেসে থাকার শর্তটা কি, এমজি ইজ ইকুয়াল টু এফ বি। তাই এই ফর্মুলা, এই শর্তটা আমরা অ্যাপ্লাই করে দেখবো যে এই কেসে, মানে এই প্রশ্নটার ক্ষেত্রে সেটা প্রযোজ্য হয় কিনা। তাহলে আমার এমজি, এই এমজির মধ্যে কিন্তু জাস্ট ওই ব্যক্তির ভর থাকবে না, কলা গাছের ভরটাও থাকবে। কলা গাছের ভর কি বলে দিয়েছে? আচ্ছা, কলা গাছের ভর মনে হয় বলা দেয় নাই। হঠাৎ বন্যায় পানিতে 40 কেজি ভরের একজন ব্যক্তি নিরাপদে যাওয়ার জন্য এত কলা গাছের পানিতে ভাসে। আচ্ছা, সো বলে দেয়নি, কিন্তু আমরা অন্য একটা উপায় বের করতে পারবো। তাহলে এই ম্যাথটা একটু বড়, হ্যাঁ, এই ম্যাথটা কয়েকটা ভাগে আমাদের ভাগ করে করতে হবে। তাহলে লেটস সে এটা হচ্ছে আমরা এই সাইডে আমরা হচ্ছে কলা গাছের ভর এই সংক্রান্ত জিনিসপত্রগুলো করব। তো দেখো, যখন জাস্ট কলা গাছটা ছিল তখন সেটা কি আংশিক নিমজ্জিত হয়ে ভেসে ছিল না? এই যে 30% ডুবে আছে, মানে কত, মানে সম্পূর্ণ আয়তন যদি 100% হয় তাহলে সাবমার্জড কত, 30%। তাহলে আমাদের সেই ফর্মুলাটা মনে আছে, এই যে এইটা কোথায় আছে, বের করে দেখাই। এই দেখো, সাবমার্জড বাই টোটাল। এখান থেকে কি পাবো, বস্তুর ঘনত্ব আর তরলের ঘনত্ব। এটা তো দেওয়াই আছে, আর এটা তো 30, এটা হচ্ছে 100। তাহলে এখান থেকে কি ওই কলা গাছের ঘনত্ব পাবো না? হ্যাঁ, তাহলে 30/100 ইজ ইকুয়াল টু কি লিখতে পারি, 1200 ডিভাইডেড বাই, এটা কি কলা গাছ, সো ক দিলাম। এখান থেকে আমি রো ক এটা বের করতে পারবো। রো ক কত হবে, রো ক হবে হচ্ছে তোমার 300 তো না, 30/100 গুণ 1200, 360 হচ্ছে, 360 কেজি পার মিটার কিউব। ওকে, এখন কিন্তু শেষ হয় নাই, কি করতে হবে? আচ্ছা, তাহলে এখান থেকে আমি কি পাবো বলো তো? আচ্ছা, কলা গাছের ভর বলে দেয় না, কলা গাছের ভর বের করছিলাম। তো এম অফ ক, এটা কি হবে, রো অফ ক। আর দেখো কলা গাছের এই ভলিউম এটা বলে দিয়েছে কি হবে। এইটা হচ্ছে আমার সেই, এখান থেকে এরিয়াটা পাবো আর এখান থেকে কি পাবো, এই হাইটটা পাবো। তাহলে আমি ভিটা এখানে লিখি, ভিটা হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, মানে একটা সিলিন্ডারের মতো কল্পনা করব। তাহলে পাই তো পাই, আর কত, আর হচ্ছে তোমার 15 সেন্টিমিটার, মিটারে নিতে হবে। আর এইচ, দেখো এইচটা কত হবে, এইচ হবে হলো তোমার 300 সেন্টিমিটার, এটাকে কি করতে হবে, মিটারে নিতে হবে। তাহলে যদি আমরা এটা করি তাহলে পাই গুণন 15 সেন্টিমিটার আছে, তাহলে 15/100 স্কোয়ার করতে ভুলো না। আর হাইট কত, হাইট হচ্ছে আমার 300/100 হবে। সো হচ্ছে হলো 0.212 মিটার কিউব। ওকে, তাহলে আমি এম ক পেয়ে যাচ্ছি কত, এটার সাথে আমরা কত গুণ করবো, 360 গুণ করলে আমরা পাই হলো 76 কেজি, 76.34 কেজি। ওকে, তাহলে এখন আমরা
সেই ওয়েট, এই ওয়েটটা কি, এটা কিন্তু আপাতত ওজন না, অ্যাগেন এটা হচ্ছে ওই যে গ্র্যাভিটেশনাল ফোর্স, সেটা বের করব। তাহলে এই যে এটার সাথে কিন্তু 40 যোগ করতে হবে, তাই না? তো আমার এম ক প্লাস এম ব্যক্তি ব লিখলাম টাইমস জি, এইভাবে করতে হবে। তাহলে এটার সাথে 40 যোগ করব, আর গুণ দেবো কত সাথে, 9.8 এর সাথে, তাহলে 1140 নিউটন, 1140 নিউটন। আর আমার এফবিটা কত, সম্পূর্ণটা ফার্স্টে আমরা কি সাবমার্জ করব। ওকে, এখন ব্যক্তির তো কোনো আসলে আয়তন বলা দেয় নাই, সো আমরা ইউজ করবো কোনটা, কলা গাছের আয়তনটাই। তাহলে ভি, এই যে রো, এই যে জি। আচ্ছা, এই যে 30% যে ডুবে থাকে বলছে, এটা কিন্তু এই যে এই ফার্স্ট কেসে এখানে কিন্তু কোনো ব্যক্তি ছিল না, এই জিনিসটা মাথায় রাখবে অনেকে, এই যে এইটার এটা মিলিয়ে ফেলবে বা গুলিয়ে ফেলবে। ওকে, এই ভুলটা করা যাবে না। আমাদের কি করতে হবে, ফার্স্টে আমরা দেখবো যে আসলে গ্র্যাভিটেশনাল ফোর্সটা কত। গ্র্যাভিটেশনাল ফোর্সের জন্য আমাদের কলা গাছের কি ভরটা বের করা লাগবে, আর ব্যক্তির ভর দেওয়া আছে, সেখান থেকে আমরা এমজি পাবো। আর এখন আমরা যে প্লবতাটা বের করব, সেই প্লবতার জন্য যে ভিটা লাগবে, সেটা হচ্ছে এই যে এই দুইটা ইনফরমেশন থেকে পাবো, বা এটা অ্যাকচুয়ালি আগেই তো বের করে রাখছি, তাই না? কত ছিল জানো, 0.212, 0.212। রো কত, রো কিন্তু এবার 1000 না, বন্যার পানির ঘনত্ব দেখো বলে দিয়েছে 1200। জি কত, 9.8, 0.212 ইন্টু 1200 ইন্টু 9.8, তাহলে হলো তোমার 2493 নিউটন, 2493.12 নিউটন। আচ্ছা, একটু বেশি ডিফারেন্স হয়ে গেল কি? আচ্ছা, 1 মিনিট, একটু বেশি ডিফারেন্স হয়ে গেছে, আমি মনে হয় কোথাও একটু ভুল করছি, আরেকবার করি। 76.34 যোগ 40, এটার সাথে 9.8 গুণ করতে হবে। আচ্ছা, এখানে 11, ও না ঠিকই আছে, আমি মনে করছিলাম এটা পয়েন্ট। আচ্ছা, তাহলে দেখতে পাচ্ছ যে তোমার এফ বি ইজ গ্রেটার দ্যান এম জি, তার মানে কি হবে, সে সে কি ডুবে যাবে? না, সে ডুববে না, নিরাপদে যাওয়ার সম্ভাবনা আছে। হুম। আচ্ছা, মুকুটটি সোনার কিনা। আচ্ছা, কয়টা ম্যাথ আছে, একটা দুইটা তিনটা, ও আমরা প্রায় শেষে চলে আসছি। স্যার খুব বেশি নাই, এরপরে মনে হয় 3টা ম্যাথ, আর তারপর হচ্ছে এমসিকিউ গুলো। তো ক্লাসটা মনে হয় একটু বেশি বড় হয়ে গেছে আর কি, আমরা যেহেতু প্লবতা নিয়ে আলোচনা করছি, বাট এখানে মোটামুটি সব টাইপের ম্যাথে দেখিয়েছি। তো আমরা আর এই তিনটা ম্যাথ একটু ডিফারেন্ট, এগুলো আসলে বোর্ডে আসার সম্ভাবনা কম। তারপরও এইটা আসবে, আর এর পরেরটা ওই যে কত পার্সেন্ট ডুবে থাকে, এই দুইটা একটু ইম্পর্টেন্ট। আচ্ছা, একটি সোনার মুকুটের বায়ুতে ওজন এত এবং পানিতে ওজন এত। আচ্ছা, এই গ্রাম ওয়েট থেকে কিভাবে আসলে নিউটনে আসা যায় সেটা আমাদের জানা দরকার। ওকে, সো বায়ুতে ওজন, আমি এটা লিখলাম ডাব্লিউ বায়ু, কি হবে জানো, এই যে এই 200 এটাকে ফার্স্টে কেজিতে নিয়ে আসবা, তাহলে গ্রাম থেকে কেজিতে আসলাম। আর ওই ওয়েট আছে না ডাব্লিউটি, সেটার জন্য 9.8 দিয়ে গুণ করতে হবে। তাহলে যদি গ্রাম ওয়েট থাকে তাহলে কি 9.8 দিয়ে গুণ করতে হবে, 1000 দিয়ে ভাগ করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি ক্যালকুলেট করি এটা, তাহলে পাই হলো 1.96 নিউটন, 1.96 নিউটন। আর ডাব্লু পানি তো কত বলো তো, 188। সো 188 কত দিয়ে গুণ করবো, 9.8 দিয়ে গুণ করবো, 1000 দিয়ে ভাগ করব। 1.8424, 1.8424 নিউটন। এখন আমি হারানো ওজনটা বের করতে পারি না, হারানো ওজনটাই কি আমাদের প্লবতার সমান হয়, তাহলে হারানো ওজন কত হবে, হারানো ওজন হবে এই যে ডাব্লু বায়ু মাইনাস ডাব্লু পানি। সো 1.96 থেকে 1.8424, এটা বিয়োগ করলে আমরা পাচ্ছি 0.1176, 0.1176 নিউটন। এখন অ্যাগেন মনে রাখতে হবে এইগুলো আমরা কি সম্পূর্ণ সাবমার্জ করে তারপর চিন্তা ভাবনা করছি, রাইট? সো এখানে কি কি দেওয়া আছে বলো তো, এখানে আসলে আর কিছু দেওয়া নাই, তাই না? আমাদের বিশুদ্ধ সোনা এটা আসলে কিভাবে বুঝবো, এই জিনিসটা তো মাথায় রাখা দরকার। বেসিক্যালি আমরা যদি
বিশুদ্ধ সোনার এই ঘনত্বের সাথে এখানে যে প্রশ্নে যেই সোনাটা দেওয়া আছে সেটার ঘনত্ব কম্পেয়ার করি, তাহলে তো আমরা বুঝতে পারবো, তাই না, যে লেটসে যে যে যেই প্রশ্নে যেই সোনাটা দেওয়া আছে সেটার ঘনত্ব কম। যদি তাই হয় তাহলে আমরা কি নিঃসন্দেহে বলতে পারবো যে সোনার অরিজিনাল সোনার যে ঘনত্ব বা বিশুদ্ধ সোনার যে ঘনত্ব সেটার তুলনায় যেহেতু প্রশ্নে দেওয়া সোনার ঘনত্ব কম, তাহলে কি সেটা বিশুদ্ধ না। তো আচ্ছা, কিভাবে পাওয়া যায় ঘনত্ব? আসলে কিভাবে পাই? ভর বাই আয়তন। সো এখান থেকে না হয় আমি ভর পেয়ে যাচ্ছি, না ভর তো পাবো না, আয়তন পাবো। কিন্তু ভর কোথা থেকে পাবো? দেখো, বায়ুর যে ওজন এটাই তো এমজি, তাই না? নেগলিজেবল একটা যে প্লবতা ওখানেও আছে, বাট অ্যাগেন ওটা তো নেগলিজেবল। তাহলে কীভাবে পাবো? দেখো, ভি রো জি ইজ ইকুয়াল টু 0.1176, সম্পূর্ণ সাবমার্জ করছি, তাহলে এটাই কি ভিটি হবে না আমার? 0.1176 ডিভাইডেড বাই হবে হলো তোমার রো জি। সো রোটা কিন্তু কি যেই তরলে আছে সেই তরল। কোন তরলে আছে? পানিতে আছে। সো 1000। আর জি কত? 9.8। 0.1176 ডিভাইডেড বাই 1000 গুণন 9.8। সো হচ্ছে তোমার 1.2 ইন্টু 10⁻⁵ 1.2 ইন্টু 10⁻⁵। এটা কি মিটার কিউব। আর এমটা কিভাবে পাবো? এম হচ্ছে তোমার বেসিক্যালি এই যে 1.96। আচ্ছা, এটা তো দরকারও নাই, আমার তো 200 তো আমার বলেই দিয়েছে, তাই না? তাহলে 200কে কেজিতে রূপান্তর করলেই তো হয়, মানে 0.2 কেজি। আচ্ছা, তাহলে এখানে লিখি কি যেন বের করতে চাই? ঘনত্ব বের করতে চাই। ঘনত্বের ফর্মুলা m/v, 0.2 ডিভাইডেড বাই এই যে এটা 1.2 ইন্টু 10⁻⁵। 0.2 ভাগ হবে 1.2 ইন্টু 10⁻⁵। তোমার 16,000-এর মতো আসছে, 16,666.67 কেজি পার মিটার কিউব। তাহলে দেখো, আমার অরিজিনাল বা বিশুদ্ধ যে সোনা সেটার ঘনত্ব কত? 19,000-এর মতো। আর যেটা আমরা পাচ্ছি সেটা কত? 16,000-এর মতো। সো অবভিয়াসলি এখানে কি আছে? খাদ আছে। এটা নিখুঁত সোনা না বা বিশুদ্ধ সোনা না। আচ্ছা, তো এই ম্যাথটা মাঝে মধ্যে আসে বোর্ডে। সো এটা হচ্ছে স্টার দিয়ে রাখি, কয়েকটা স্টার দিয়ে রাখলাম। এটাও হচ্ছে স্টার ম্যাথ, 4 স্টার দিলাম। সো এটা আমরা চলো করি। বলছে যে এক টুকরা কাঠ নদীর পানিতে অর্ধেক ডুবে যায়, সাগরের পানিতে কত শতাংশ ডুববে? তাহলে অর্ধেক ডুবে যায় মানে কি? মানে হচ্ছে mg ইজ ইকুয়াল টু এফবি, এটা তো হবেই, কিন্তু এমজিতে কাঠের সম্পূর্ণ আয়তনটা থাকবে এমজির যে ফর্মুলায়, আর এফবির যে ফর্মুলা সেখানে কিন্তু সম্পূর্ণটা থাকবে না, সেখানে হাফ থাকবে। তো ওই যে ভাসমান যে শর্ত সেখান থেকে আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম ভি সাবমার্জড বাই ভিটি ইজ ইকুয়াল টু রো অফ বস্তু ডিভাইডেড বাই রো অফ যেই প্রবাহিতে আছে সেটা। সো আমরা এখানে তরল দিই, আমাদের তো বায়ুর খুব একটা কেস নাই। সেখান থেকে আমি কি রো বস্তু এটা পেয়ে যাব না? রো বস্তু এটা হবে হচ্ছে, দেখো কতটুকু কতটুকু ডুবে আছে, অর্ধেক ডুবে আছে। তার মানে কি আমরা ভিএস কে 50 দিতে পারি আর ভিটি কে 100 দিতে পারি, মানে 50/100। আর তরলটা কত? নদীর পানির ঘনত্ব 1000, 1000 দ্বিগুণ করলেই হবে। তাহলে দেখো কত হচ্ছে, 500 হচ্ছে, 500 কেজি পার মিটার কিউব। এখন এই যে সাগরের পানিতে কত শতাংশ ডুববে, এই কত শতাংশ ডুববে এটাই তো বেসিক্যালি ভিএস বাই ভিটি। এটা এবার কত হবে? 500 হবে। নিচে হবে হলো সাগরের পানির ঘনত্ব। সাগরের পানির ঘনত্ব কিন্তু 1000 না, সেটা কত? 1030। এবং কত শতাংশ যেহেতু বলছে 100 দিয়ে অবভিয়াসলি কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে তুমি যদি এটা করো তাহলে কত পাও? 500 ভাগ 1030 গুণ 100 পাও হচ্ছে 48.54।
48.54%। তাহলে এটা হচ্ছে কত শতাংশ ডুববে। ওকে, এটা একটা ইউনিক ম্যাথ, এটা আসলে আসার মতো না, তারপর আমরা করিয়ে রাখছি ইন কেস যদি আসে। ওকে, বাট এই ম্যাথটা কেন করছি, এই ম্যাথটা আসলে মানে ভালো অঙ্ক বা বেসিক্যালি একটু মজার অঙ্ক, একটু ডিফারেন্ট, সেজন্য করছি, চিন্তার খোরাককে জাগ্রত করার জন্য। কি বলছে, একটা ফাঁপা গোলক বলছে, ফাঁপা গোলকের অন্তস্থ এবং বহিস্থ ব্যাসার্ধ বলে দিয়েছে, গোলকের উপাদান এটার ঘনত্ব বলে দিয়েছে, পানিতে ছেড়ে দিলে ভাসবে না ডুববে সেটা বের করতে হবে। আচ্ছা, তো এগেইন ভাসবে না ডুববের জন্য আমরা কোনটা কি করব, আমরা এমজি বের করব, এফবি বের করব, এফবি কোন অবস্থায় সম্পূর্ণ সাবমার্জড ওই অবস্থায় বের করব, দেন আমরা কম্পেয়ার করব। এমজি তো ইজিলি বের করা যায় তাই না। আচ্ছা, এমজি কি ইজিলি বের করা যায়, এমজি কিন্তু এখানে দেওয়া নাই, কি করতে পারি, আমাদের কি ভি দেওয়া আছে, ভি দেওয়া নেই। আচ্ছা, এটা একটা ফাঁপা গোলক তাই না, এটা যদি একটা ফাঁপা গোলক হয় তাহলে আমি কিভাবে এটা আঁকতে পারি, এটা হচ্ছে আর একটা হবে ছোট একটা গোলক হবে, তাহলে এর যে ভর, এই ভরটা অ্যাকচুয়ালি কি এইটুকু অংশের মধ্যে না, মানে এই গোলকের তো একটা পুরুত্ব আছে, এই যতটুকু হলো এর পুরুত্ব ততটুকুর মধ্যে এর সব ভর আছে, এবং ভিতরে কি এটা ফাঁপা। সো এই ভরটা আমি কিভাবে পাবো, এইটুকুর আয়তন যদি বের করতে পারি, সেটাকে আমি যদি এই যে ঘনত্ব দিয়ে গুণ করতে পারি তাহলে তো ভর পাবো। তাহলে এটা কত হবে বলো তো, লেটস সে এটা আমার সেন্টার, এখান থেকে এই ডিস্টেন্সটা, এখান থেকে আচ্ছা একটু একটু ছোট করি, এখান থেকে এইটা মনে করো R1, যেটা হচ্ছে কি আমার এই যে অন্তস্থ, আর এখান থেকে এই যে এই পর্যন্ত, হ্যাঁ আচ্ছা এটা একটু ভিন্ন কালি ইউজ করি বুঝতে সুবিধা হবে, এখান থেকে এইটুকু এটা মনে করো আমার R2, তাহলে ফর্মুলাটা কি হবে, ফর্মুলা হবে পাই, আচ্ছা এখানে ফাঁপা গোলক যেহেতু বলছে, তাহলে আমার গোলকের ফর্মুলাটা কি, গোলকের ফর্মুলা হচ্ছে 4/3 পাই আর কিউব। সো 4/3 পাই, এই যে R2 আগে দেব, বিয়োগ যাবে কোনটা, ছোটটা। আচ্ছা, কেন তাহলে এরকম করলাম, কারণ হচ্ছে অ্যাগেন ওই গোলকটার ভিতরে হলো ফাঁপা, আর গোলকের যে অন্তস্থ ব্যাসার্ধ এবং বহিস্থ ব্যাসার্ধ এটার মাঝখানে যেটুকু পার্ট আছে না, ওটার মধ্যেই সমস্ত ভর আছে আসলে আছে। তাহলে আমি যদি আয়তনটা বের করতে চাই ওই ভরের, ভর যতটুকু জায়গা দখল করে আছে সেটা, তাহলে আমাদের সম্পূর্ণ যে বহিস্থ গোলক সেখান থেকে অন্তস্থ গোলকের আয়তনটা বিয়োগ করলে আমরা ওই পুরুত্বের গোলক, পুরুত্বের যে আয়তন সেটা পাবো। তো এই জন্য এইভাবে করছি। ওকে, তোমরা বুঝতে পারছো আশা করি। এই যে এইটা হচ্ছে বহিস্থ ব্যাসার্ধ সহ যে গোলক সেটার আয়তন, এবং এইটা এটা হচ্ছে অন্তস্থ ব্যাসার্ধ সহ যে গোলক সেটার আয়তন। তাহলে এখান থেকে কি পাই আমরা, বাট দেখো সবকিছু মানে কমন চলে আসে, 4/3 পাই কমন আসে, ভিতরে থাকে হচ্ছে আর স্মল আর ইউজ করছি, R² কিউব মাইনাস R1 কিউব, 4/3 পাই গুণন, আচ্ছা দেখো এগুলো কিন্তু সেন্টিমিটারে আছে, সো এগুলোকে অবভিয়াসলি কিসে নিতে হবে, মিটারে নিতে হবে, 14/100 কিউব হবে মাইনাস 12/100 কিউব হবে। ওকে, তো আমরা পেয়ে গেছি, আমরা কি পেলাম, 4.256 ইন্টু 10⁻³ এটা কি বলো তো, এটা হচ্ছে মিটার কিউব কিন্তু। তাহলে আমি যদি এখন এখন কি বের করার কথা, এখন আমরা ফার্স্টে এই যে এফবিটা বের করে ফেলি, এফবিটা কি হবে, এফবি হচ্ছে আমার ভি রো জি, এটা কিন্তু পানিতে আছে তাই না, পানিতে, তাহলে রোটা হবে পানির রো, পানির ঘনত্ব। তাহলে ভি দেখো আমরা বের করছি, রো আমরা জানি কি 1000, জি কত 9.8,
তাহলে এটার সাথে 1000 গুণ করব আর 9.8 গুণ করব, তাহলে 41.71 এত নিউটন হচ্ছে। আর আমরা যদি ওয়েট, মানে এটা কিন্তু আগেন আপাত ওজন না, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল ফোর্স, এই ওয়েটটা, তাহলে এটা কি এমজি হবে। এমজি সমান কি লিখতে পারি, ভি রো জি লিখতে পারি, তাই না। এই ভিটা কি, এটা কিন্তু বস্তুর, তাহলে কত পেলাম 4.256 ইন্টু 10⁻³ গুণন এই রোটা দেওয়া আছে দেখো 2500, আর জি এটা তো জানি 9.8, তাহলে এটাও আমার আসছে 104.272 নিউটন। আচ্ছা, এখান থেকে তাহলে কি করতে পারবো, এখান থেকে আমি তাহলে বলতে পারবো যে যেহেতু ডাব্লিউ ইজ গ্রেটার দ্যান এফ বি, তাহলে এটা কি হবে, এটা ডুবে যাবে, এটা কিন্তু ভাসবে না। আচ্ছা, তাহলে আমাদের সবগুলো ম্যাথ এখানে শেষ, লাস্টে কিছু এমসিকিউ আছে, সেই এমসিকিউগুলো শেষ করলে আজকের মতো আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। কোনো বস্তুর উপর প্রযুক্ত প্লবতা কিসের উপর ডিপেন্ড করে, সো প্লবতার ফর্মুলাটা একবার লিখি, এফ বি ইজ ইকুয়াল টু, আমরা কি জানি ভি রো জি, এটা কি, এটা হচ্ছে বস্তুর নিমজ্জিত অংশের আয়তন বা বস্তু কর্তৃক অপসারিত তরলের আয়তন। রোটা কি, রোটা হচ্ছে যেই তরলে আছে সেটার ঘনত্ব, যেটা কি, যেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন। তাহলে বস্তুর আয়তন এবং তরলের ঘনত্বের উপর তো অবভিয়াসলি ডিপেন্ড করে, শুধুমাত্র বস্তুর ভরের উপর, বস্তুর ভরের উপর কি ডিপেন্ড করছে না, বস্তুর আকৃতির উপর, আকৃতি ভি এর উপর ডিপেন্ড করে, বাট ওইটা তো আসলে আকৃতি না, ওটা তো আয়তন, তরলের ঘনত্বের উপর ডিপেন্ড করে, কিন্তু এখানে শুধুমাত্র বলছে, শুধুমাত্র তার তরলের ঘনত্বের উপর ডিপেন্ড করে না, তাই না, তাহলে একই হবে। বলছে যে কোনো বস্তুর ঘনত্ব তরলের ঘনত্বের চাইতে বেশি হলে কি হবে, এটা তো আমরা কেসগুলোতে দেখছি, তাই না, যে ঘনত্ব, বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্বের চাইতে বেশি হয়ে যায়, তাহলে কি তার ওজনটা প্লবতার চাইতে বেশি হয়ে যাবে এবং সেটা কি নিচে চলে যাবে, মানে ওটা ডুববে, আংশিক ডুববে না, সম্পূর্ণ ডুববে। সাগরের পানি ঘনত্ব নদীর পানির চেয়ে বেশি হওয়ার কারণে কি হয়, ইজিলি আরো ভাসবে, তাই না, একটু আগেই তো আমরা করছি। ও আচ্ছা, ঘনত্ব যদি বেশি হয়, দেখো এটা একটু আগে আমরা ম্যাথটা করছি, ম্যাথটা দেখো, হ্যাঁ এটা হলো সেই ম্যাথটা। তো যেই কাঠের টুকরাটা পানি, নদীর পানিতে 50% ডুবেছিল, সেটা সাগরের পানিতে 48% ডুবেছিল না মাত্র, মানে কি আরো কম ডুবেছিল, বরং বেশিটা কি ছিল, পানির উপরে ছিল, তাই তো, বেশি পরিমাণ অংশ পানির উপরে ছিল, সো আরো ইজিলি ভাসছে, তাই না। কোনো বস্তু তরলে সম্পূর্ণ নিমজ্জিত হলে অপসারিত হলে এর অপসারিত তরলের আয়তন কি হবে, বস্তুর নিজস্ব আয়তনের সমানিত হবে, কারণ সম্পূর্ণটাই তো নিমজ্জিত অবস্থায় আছে, মানে ওই যে ফুলি সাবমার্জড। আর্কিমিডিসের সূত্র কার জন্য প্রযোজ্য, আমরা কিন্তু সবগুলো করছি কিসের জন্য, পানির জন্য, আমরা কি ধরছি, আমরা ধরছি বায়ুর জন্য নেগলিজেবল, কিন্তু আর্কিমিডিসের সূত্র কিন্তু বায়ুর জন্য বা গ্যাসীয় পদার্থের জন্য কি প্রযোজ্য আসলে। আচ্ছা, তো আমাদের সবগুলো ম্যাথ এমসিকিউ এখানেই শেষ। প্লবতা রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাদের জানাতে ভুলবে না। আর আমরা আশা করব যে এই ক্লাস থেকে তোমরা যা কিছু শিখলে সেটা তোমরা আমাদের একটা নোট আকারে আমাদের গ্রুপে সাবমিট করবে। সকলকে ধন্যবাদ। নেক্সটে অন্য একটা ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আবার দেখা হবে।